তিনি 1935 সালে ওই অখ্যাত পাবনার প্রত্যন্ত পটভূমিতে সর্বভারতীয় এবং আন্তর্জাতিক ঋত্বিক সংঘের প্রতিষ্ঠা করলেন। 1935 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে ব্রিটিশ পার্লামেন্টে ভারতবর্ষের শাসনভার গ্রহণ করলো। আর সেই 1935 সালে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সর্বভারতীয় এবং আন্তর্জাতিক ঋত্বিক সংঘের প্রতিষ্ঠা করলেন। ইন দ্য ইয়ার 1939, এই 1939 সালে আমাদের ভারতবর্ষের যিনি দায়িত্বে ছিলেন, নামটা রিকল করতে পারছি না, তিনি সেই সময় একটা চিঠি লিখেছিলেন ব্রিটিশ গভর্নমেন্টকে যে ডিভাইড অ্যান্ড রুল, এইভাবেই হিন্দু এবং মুসলমানের মধ্যে ডিভাইড করে ভারতবর্ষকে শাসন করতে হবে। কেননা রোম পারেনি দীর্ঘদিন বিশ্বকে শাসন করতে, ব্রিটিশও ভারতবর্ষকে দীর্ঘদিন শাসন করতে পারবে না, একে ডিভাইড এবং রুল করতে হবে। 1939-এ এই চিঠিটি পাঠানো হয় ব্রিটিশ পার্লামেন্টে। 1939 সালে ঠাকুর প্রবর্তন করলেন যাজক, অধ্যর্য, সহপ্রতিঋত্বিক, প্রতিঋত্বিক এবং ঋত্বিক। আজকে ভাবতে হবে ঠাকুরের বিনির্মাণ, ঠাকুরের পরিকাঠামো কেমন ছিল। ঠাকুর অনুকূল চন্দ্র এই উৎসবের আয়োজন করলেন। এই যে আমরা উৎসব করছি, এই প্রকাশ্য সমাবেশ প্রথম যশোরের মাটিতে 1944 সালে ডাক্তার সুবোধদার ব্যবস্থায় এই প্রথম ডক্টর সুবোধ সেনের ব্যবস্থায় প্রথম 1944 সালে এই সৎসঙ্গে প্রকাশ্য উৎসব হলো। আপনারা অবাক হয়ে যাবেন যে সেই উৎসবে 1.5 লক্ষের কাছাকাছি জনসমাবেশ ঘটেছিল। 1.5 লক্ষের কাছাকাছি জনসমাবেশ ঘটেছিল। আর সেই 1.5 লক্ষ জনসমাবেশ দেখে পরাধীন ভারতবর্ষের পলিটিক্যাল লিডার্সরা ওয়ান আফটার অ্যানাদার ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে আসতে শুরু করেছিল। ডাক্তার তপন দাস যে তথ্য আমাদের কাছে দিয়ে শুরু করলো, তার পরবর্তীকালে আসতে শুরু করেছিল তারা একের পর এক ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে। ভারতবর্ষের লোকসভার প্রাক্তন স্পিকার সিপিএম পার্টি ছিলেন সোমনাথ চট্টোপাধ্যায়, এটা প্রফাউন্ড ব্যারিস্টার। তার বাবা ব্যারিস্টার নির্মল চট্টোপাধ্যায়, বর্তমান ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা শ্রদ্ধেয় শ্যামাচরণ মুখোপাধ্যায়, এরা ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে গিয়ে হাজির হয়েছিলেন। এবং সেই সময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তাদেরকে বলেছিলেন যে দেশটা ভাগ হবে আদমশুমারির ভিত্তিতে, আপনারা আপনাদের একটা প্রতিবিধান এবং ব্যবস্থা করুন। অত্যন্ত বিনীত প্রত্যাখ্যান, সৌজন্যমূলক প্রত্যাখ্যান করে ওরা প্রত্যাবর্তন করেছিলেন। আজকে আমাদের ইতিহাসের তথ্যের দিকে যখন আমরা চোখ রাখি, তখন সিন্ধু প্রদেশ এবং পাঞ্জাব প্রদেশকে এই আদমশুমারির ভিত্তিতে, এই বালুচিস্তানকে ব্রিটিশ গভর্নমেন্ট পৃথক মুসলিম ভোটের আওতায় নিয়ে আসা হয়। আমরা কখনো তুলনামূলক বিশ্লেষণ করে ইতিহাসের অন্বেষণ করিনি। তাই আজকের আনন্দবাজারে সুগত বসু লিখেছেন, পরিষ্কার ভাষায় লিখেছেন, উৎসবের চেয়ে এখন অন্বেষণ বেশি কাঙ্ক্ষিত, উৎসবের চেয়ে এখন অন্বেষণ অত্যন্ত জরুরি। আর সেই অন্বেষণের জন্যই আমার সহকর্মী আশিস আপনাদের কাছে হাত পেতে ভিক্ষে নিয়ে আপনাদের দরজায় দরজায় ঘুরে আমন্ত্রণ, নিমন্ত্রণ, আবেদন জানিয়ে আজকে এইখানে এই সমাবেশ সম্পন্ন করবার চেষ্টা করছে। এটা আড্ডা মারার জায়গা নয়, এটা মশকা মারার জন্য আমরা এখানে আসিনি কেউ। এখানে গল্প গুজব ঠাট্টাখালি বনভোজনের মতন খেয়ে দিয়ে গল্প করে বাড়ি ফিরে যাব, এই জন্য আমরা এখানে আসিনি। কি জন্য এসছি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে ইমবাইব করবার জন্য আমরা এখানে এসছি। হোয়াট ইজ দ্য সিগনিফিক্যান্স, তার তাৎপর্যকে অনুধাবন এবং অন্বেষণ করে আমার জীবনে আত্মীকৃত করবার জন্য আজকে এই সৎসঙ্গে মহোৎসবে আমরা এখানে অংশগ্রহণ করেছি। কি তার বার্তা কি আমাদের কাছে? আমি খুব সংক্ষেপে আপনাদের কাছে চুম্বকে নিবেদন করব। তাকিয়ে দেখবেন যে কয়েকজন মানুষ এখানে বসে আছেন, একটা কথা, এই যে আমি কথা বলছি, একটা কথা একটা মানুষকে দূরে ঢেলে দিতে পারে। একটা কথা একটা মানুষকে কাছে এনে দিতে পারে। একটা কথা, একটা ব্যবহার, একটা আচরণ একটা মানুষের সঙ্গে বৈরিতা সৃষ্টি করতে পারে। একটা কথা, একটা আচরণ, একটা ব্যবহার একটা মানুষের সঙ্গে আত্মীয়তার বন্ধন সৃষ্টি করতে পারে। ভুল বলছি না তো?
সুতরাং ঠিক এই যে এগুলো যে আমাদের শিক্ষার পর্যায়ে, এগুলো যে আমাদের জীবনের পর্যায়, এগুলো যে আমাদের আচরণ এবং অভ্যাসের পর্যায়, এটা আমরা কখনো বুঝতে পারিনি। বর্তমান বাংলা সাহিত্যের প্রবাদ প্রতিম কিংবদন্তি সাহিত্যিক শব্দশিল্পী শীর্ষেন্দু মুখোপাধ্যায়, উনি আমাকে নিয়ে গিয়েছিলেন দেশ পত্রিকার তদানীন্তন সম্পাদক অমিতাভর কাছে। এই আমি এবং শীর্ষেন্দু মুখার্জি অমিতাভর সাথে দেখা করে কথা বলে যখন ফিরছি, অমিতাভ শীর্ষেন্দু মুখার্জিকে বললেন, শীর্ষেন্দু, তোমার ঠাকুর বাংলা ভাষাকে যেভাবে সমৃদ্ধ করেছে, তোমার ঠাকুর বাংলা ভাষাকে যেভাবে সমৃদ্ধ করেছে, আগামী প্রজন্ম, আগামী দিন, দীর্ঘদিন ঠাকুরের কাছে কৃতজ্ঞ থাকবে এই বাংলা ভাষাকে ঠাকুর যেভাবে সমৃদ্ধ করেছে। শীর্ষেন্দু তো অবাক হয়ে বললেন, আপনি আমার ঠাকুরের লেখা পড়েন? অনুশ্রুতির কয়েকটি ভলিউম তিনি আলমিরা থেকে বার করে দেখালেন। আমি নিয়মিত পড়ি। ঠাকুরের বাংলা ভাষা না পড়লে বাংলা শেখা যায় না। আমি সাগরময় ঘোষের সাথে দেখা করেছি, দেশ পত্রিকার সম্পাদক। তিনি একই কথা আমাকে বলেছিলেন, তখন আমি দেওঘর আশ্রমে থাকি। তিনি একই কথা আমাকে বলেছিলেন, আমাকে একই কথা জানিয়েছিলেন। আমি সাগরময় ঘোষকে বলেছিলাম যে সামনে ঠাকুরের শতবর্ষ, আপনি দেশ পত্রিকায় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সংখ্যা বার করুন। উনি বললেন, আমরা ব্যবসা করতে এসেছি, আপনি যে কথা বলছেন খুব ভালো করে বুঝি। ঠাকুরের সংখ্যা বার করলে আমার যদি 20,000 বিক্রি হয়, ওটা 20 কোটি বিক্রি হবে, ওটা আমি খুব ভালো করে জানি, কিন্তু পরেরটা আমি ভালো করে বলতে পারছি না। পরেরটা কি বলো? পরেরটা হচ্ছে আপনাদের এত দলাদলি, এত ভাগাভাগি, এত খেয়ে যদি কেউ একটা আদালতে মামলা ঠুকে দেয়, লাভের গুড় আদালতে খেয়ে যাবে। ওই জন্য আগে আপনারা ঠিক হন, তারপরে আমরা দেশ সংখ্যা, আমরা ব্যবসায়ী, আমরা ছুটে যাব। ঠিক এই কথাটি আমাকে সাগরময় ঘোষ কথাটা বলেছিলেন দেশ অফিসে বসে। আমাকে অনেকেই বলেছিলেন যে ঠাকুরের আন্দোলনকে বিকৃত করে ফেলা হচ্ছে, আমাদের অবিকৃত আন্দোলন করতে হবে। এই কথাটা এখন নতুন, বিকৃত এবং অবিকৃত। এর আগে দেওঘর আশ্রমে আমি বড় হয়েছি, দেওঘর আশ্রমে যার প্রতিকৃতির শ্রীপাদপদ্মে আমরা একত্রিত হয়েছি, আমার আর শৈশব এই শ্রীবিগ্রহের সান্নিধ্যে এবং সামীপ্যে অতিবাহিত হয়েছে। সেই সময় একটা শব্দ প্রচলন হয়েছিল, ইষ্ট বিরোধী। এই শব্দটা নতুন আমদানি হলো, বিদেশ থেকে আমদানি হলো ইষ্ট বিরোধী। এই যে আমাদের শ্রদ্ধেয় বিষ্ণু দাসদা যার কথা বলছিলেন, প্রফেসর পঞ্চানন সরকার, হি ওয়াজ দ্য লিভিং লেজেন্ড। ওরকম একটি ব্যক্তিত্ব আমি এখনো পর্যন্ত আমার এই কাঠামোতে দেখিনি। কি জানতেন না তিনি? সেই পঞ্চানন সরকার মহাশয় শ্রী শ্রী ঠাকুরকে বলছেন, সম্প্রতি একটা শব্দ শোনা যাচ্ছে, ইষ্ট বিরোধী। আমি মনে করি ইষ্ট কোনো অ্যাবস্ট্রাক্ট ফিলসফি নয়। ঠাকুর মাথাটা নাড়লেন, তারপরেই বললেন, আমি মনে করি ইষ্ট দি পার্সনিফাইড এক্সিস্টেন্স। ঠাকুর মাথাটা নাড়লেন। পঞ্চানন্দ বলছেন, ইষ্ট মানে আপনি। আমি সোজা বাংলায় বুঝতে পারি যা আপনার বিরোধী, তাই ইষ্ট বিরোধী। ঠাকুর তারপরে আনসার করে বললেন, হ্যাঁ তাই, ঠিক তাই, একটা হাইফেন আবার একটা হর্ষই, তাই। এই কথাটি পঞ্চানন্দাকে ঠাকুর বলেছিলেন। আমরা আজকের আলোচনায় ফিরব, আজকের প্রেক্ষাপটে ফিরব, আজকের সন্ধিক্ষণে ফিরব। একে বিকৃত করার ক্ষমতা কারণেই বিশ্বে কারণেই যে ঠাকুর অনুকূল চন্দ্রকে বিকৃত করতে পারে বা সৎসঙ্গকে বিকৃত করতে পারে। যদি আমি নিজে নিজে না বিকৃত করি, কারো ক্ষমতার বাইরে আন্দোলনকে বিকৃত করতে পারে। কেমন, কীরকম? আমি যখন প্রথম বললাম, দীক্ষা নেওয়ার পরে প্রথম মন্ত্রটি উচ্চারণ করলাম, আমি অক্রোধী। আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্য, আমাদের সবচেয়ে বড় দৈন্যতা হচ্ছে শ্রী শ্রী ঠাকুরের দর্শন সাহিত্য, বাণী সাহিত্যের সাথে আমাদের কারোরই সরাসরি সম্যক পরিচয় নেই। দিবাকর এতক্ষণ অনুশ্রুতি আবৃত্তি করে আমাদেরকে শোনাচ্ছিল বিভিন্ন বাণী। ওই অনুশ্রুতি বাণীমালা পরিক্রমা করলে আমরা দেখতে পাবো ঠাকুর আমাদের বলছেন যে আমার এই গৌতমের উপরে গুপ্ত রাগ হয়েছে, আমি গৌতমকে প্রকাশ করলাম না। গুপ্ত রাগ, ক্রোধন স্বভাব আমার ভেতরে রয়েছে, আমি সেটা প্রকাশ করলাম না, জানালাম না। ভেতরে ভেতরে থাকলো, বাইরে খুব হৃদ্য আচরণ করে ফিরে গেলাম, কিন্তু ভেতরে আমার একটি গুপ্ত রাগ এবং একটি ক্রোধন স্বভাব ভেতরে রয়ে গিয়েছে। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন, আজ কাল অথবা বহু পরে আমার কাছে কি ভবিষ্যৎ নিয়ে আসবে, আই ক্যান্ট প্রেডিক্ট ইট। আমি সেটা বলতে পারবো না, বর্ণনা করতে পারবো না। এর থেকে রোগও ভুগতে পারি, শোকেও ভুগতে পারি, বিপর্যয় বিধ্বস্ত হতে পারি,
পর্যুদস্ত হয়ে যেতে পারি সেটা আমি বলতে পারবো না। তাহলে আমি একজন ডিসাইপল হিসেবে, ঠাকুরের শিষ্য হিসেবে, সৎসঙ্গে কোথায় কি হচ্ছে, কোন দলে কোন আশ্রমে কি হচ্ছে, দ্যাটস নট মাই লুকআউট। আমি যদি ব্যক্তিগতভাবে আমার অক্রোধী স্বভাবকে মর্নিং টিল নাইট যদি আমি এক্সারসাইজ করতে থাকি, তাহলে আমি যে পরিবারে জন্মগ্রহণ করেছি সে পরিবারের অ্যাসেটে কনভার্ট হয়ে যাব, আমি সে পরিবারের কি সম্পদে রূপান্তরিত হব। ঠাকুর বলছেন আমি অমানি। এই অমানিত্বের জন্য অনুশ্রুতি পরিক্রমা করে দেখবেন, আমার এই মুহূর্তে সব বাণী রিকল হচ্ছে না। এই অমানিত্ব নিয়ে ঠাকুর অনেক বাণী দিয়েছেন। আমি যদি এগুলো প্র্যাকটিস করতে থাকি আমার ইন্ডিভিজুয়াল লাইফে, তাহলে কোন আশ্রমে কোন ব্যক্তি কি করছেন, দ্যাটস নট মাই লুকআউট। আমি আমার ইন্ডিভিজুয়াল লাইফে আমি এগুলো করতে করতে, এগুলোকে ইমবাইব করলে আমার ফ্যামিলিতে আমি একটি অ্যাসেটে কনভার্ট হয়ে যাব। এই আমিটা যখন আপনার কাছে গিয়ে পৌঁছবো, এই আমিটা যখন তার কাছে গিয়ে পৌঁছবো, এই আমিটা যখন ওখানে গিয়ে পৌঁছবো, সাইমালটেনিয়াসলি আমি আমার পরিবারের অ্যাসেট, আমার সমাজের অ্যাসেট, আমার পাড়ার অ্যাসেট, এবং আমি যে সংগঠন বিলং করব সেই সংগঠনের অ্যাসেটে কনভার্ট হয়ে যাব। আপনি বলুন একে বিকৃত করার ক্ষমতা কার আছে? শ্রী ঠাকুর একে সাবধান করে বলছেন আছে ক্ষমতা। কার জানেন? প্রতিদ্বন্দ্বী ইচ্ছা। আছে ক্ষমতা কার জানেন? আমার ভেতরের প্রতিদ্বন্দ্বী ইচ্ছার ক্ষমতা। পুণ্যপুঁথির মধ্যে তিনি বারবার আঙুল দিয়ে দেখিয়েছেন, তোর ইচ্ছার তার ইচ্ছার প্রতিদ্বন্দ্বী হোস না। এই প্রতিদ্বন্দ্বী ইচ্ছাকে মুসলমানরা শয়তান বলে চিহ্নিত করেছেন, খ্রিস্টিয়ানরা শয়তান বলে চিহ্নিত করেছেন, এবং শয়তানকে যখন ঢিল মারা হয় কাবা শরীফে গিয়ে, ওই শয়তানকে ঢিল মেরে ওই প্রতিদ্বন্দ্বী ইচ্ছাকে আহত করে অবরুদ্ধ করবার চেষ্টা করে। আর শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আমাদের যোগ অভ্যাস দিয়েছেন, জপ এবং ধ্যানের মধ্য দিয়ে যোগ অভ্যাস দিয়েছেন। ফিরবো ওর লীলায়িত, ওর মাধুর্যমণ্ডিত জীবনে ফিরবো। ওর কনিষ্ঠ আত্মজ পূজ্যপদ কাজলদা 1949-এ দীক্ষা নিলেন জ্যোতি আশ্রমে বসে অক্টোবর মাসে। দীক্ষা নেওয়ার পর তিনি একদিন দেখছেন শ্রী ঠাকুর দীক্ষা দিয়েছেন নিজে। দীক্ষা দেওয়ার পর ধুতির যে আঁচলটা, ওই যে কোমরে বাঁধা আছে, ওই ধুতির আঁচলটা মাথায় দিয়ে সম্পূর্ণ শরীরটা ঢেকে উনি খাটের চৌকির ওপরে বসে ধ্যান করছেন। কাজলদা ওটা দেখার পর ঠাকুরকে জিজ্ঞেস করলেন, বাবা বাবা তুমি আমাকে বলেছো পরমপিতার ধ্যান করতে, আমি তো পরমপিতার ধ্যান করি, আমার পরমপিতা তুমি, তুমি যে ধ্যান করছো তোমার পরমপিতাকে, তোমার পরমপিতাকে। ঠাকুর তার আনসার দিয়ে বলছেন, তোমার যে পরমপিতা আমারও সেই পরমপিতা। না না, আমার পরমপিতা তো তুমি, তোমার পরমপিতাকে। আবার একই আনসার দিলেন। বারবার বলতে বলতে বললেন, তাহলে বাবা তুমি কি নিজেই তোমার ধ্যান তুমি নিজেই করো? ঠাকুর আর কোনো উত্তর দেননি, অন্য প্রসঙ্গে ফিরে গেছেন, আর কোনো আনসার দেননি। ঠিক এইরকমভাবে তিনি কখনো কখনো ধরা দিয়েছেন, কখনো কখনো তিনি আবির্ভূত হয়েছেন। আমার খুব মনে আছে, পাটনা হাইকোর্টের চিফ জাস্টিস ছিলেন প্রফুল্ল কুমার ব্যানার্জি। তখন আমরা দেওঘরে অক্ষয় স্মৃতি বাড়িতে থাকি। আমি আমার এই কানে, আমার এই চোখে একবার শুনেছি তার শ্রীমুখে নিজস্ব পরিচয়, একবার শুনেছি। তখন আমি অক্ষয় স্মৃতি বাড়িতে থেকে হাউজার ম্যান্ডার বাড়িতে, হঠাৎ রাত্রি 12টা নাগাদ বিশু মুখোপাধ্যায় দা এবং প্রফুল্ল ব্যানার্জি দা এসে হাজির হয়ে তিনি বললেন, ঠাকুর আপনাকে ডাকছেন আমার বাবাকে। আমিও বায়না করে তার সাথে গেলাম, গিয়ে দেখি ঠাকুর বসে আছেন পার্লারে। একটা নীল টেবিল ল্যাম্প মাটির দিকে দেওয়া, তার নীলাভ আবাটা ঠাকুরের মুখে, একটা তাকিয়া বালিশ কোলের ওপরে এরকম করে থুতনিতে হাত দেওয়া আছে। বাবা জিজ্ঞেস করেন, আপনি আমাকে ডাকিছেন? বললো হ্যাঁ। এই কথাবার্তা হলো, আমি খুব চুম্বকে যাচ্ছি। তারপরেই তিনি বললেন, ঘুম হলো না আপনার? ঠাকুর সঙ্গে সঙ্গে বললেন, ঘুমাবো কি, প্রথম শব্দ। তারপরে একটু সোজা হলেন, ঘুমাবো কি। তারপরে নাদের মতন গম গম করে উঠলো, জোরে বললেন, ঘুমাবো কি। আমার বাবা জিজ্ঞেস করলেন, ঘুমান না তো কি করেন? ঠাকুর বললেন, পুরুষোত্তম চির অতন্দ্র। এই যে শব্দটি বললেন, এই শব্দটি নাদের মতন গম 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 করতে লাগলো সমস্ত ঘরের মধ্যে। আর ঘুমান না, তাহলে সারা রাত্রি ধরে কি করেন? শ্রী ঠাকুর বললেন, পয়েন্টিং করি। কি পয়েন্টিং করেন? এই তোমার ঘরের কাক কোথায় কখন কিভাবে রাখবো আনে, তারই পয়েন্টিং করি। সবার ছবিকে আপনার কাছে ভাসে? তিনি দুদিকে মাথা নাড়লেন। তাহলে কাদের ছবি ভাসে? তিনি পরিষ্কার বললেন, যারা খুব আগ্রহ, অনুরাগ, আকুলতার সাথে নাম করতে চায়, বায়োস্কোপের রিলের মতন তাদের ছবি আমার চোখের সামনে দিয়ে ভেসে যায়, তার থেকে টেনে টেনে নিয়ে শালা পয়েন্টিং করি। একে বিকৃত করবে কে? আমাকে নাম করতে বাধা দেবে কে? একজন, আমার প্রতিদ্বন্দ্বী ইচ্ছা। আমাকে অক্রোধী, অমানি, কাম, লোভ, জিদ বশী হতে বাধা দেবে কে? আমার প্রতিদ্বন্দ্বী ইচ্ছা।
এছাড়া আর কারো শক্তি সৃষ্টির মধ্যে নেই যে আমাকে বাধা দিতে পারে। সুতরাং এর ফার্স্ট আমি বিকৃত হচ্ছি বলেই আমি যাদের সাথে মিশছি ক্রমান্বয়ে পচা আলুর সঙ্গে পচা আলু রাখলে যেমন হয় ওই যেরকম আলুও পচানো শুরু হয়ে গেছে। সর্বং খাল্লিদাং, আবার একই জায়গায় তিনি স্থাস্নু, তিনি একই জায়গায় থাকেন, কোথাও নড়েন না। এটা আমরা শুনেছি, খুঁজবো কোথায়? আর রজনীকান্তের ভাষায় বলতে গেলে আছো অনল অনিলে চির নবনীলে। এত সময় আমার নেই, এত খোঁজার সুবিধে নেই, এত সুযোগ নেই, আর সাধ্য সীমা ক্ষমতাও আমার নেই। দেখবো কি করে, বুঝবো কি করে? আমাদের উপনিষদ বলছে তিনি ভীষণ গুহার মধ্যে বাস করেন। এই গুহায় যাবো কি করে? তমসাবৃত গুহা, এর মধ্যে যাবো কি করে? শ্রীমদ্ ভগবত গীতা আমাদের 18টি অধ্যায় ধরে পরপর পরপর বর্ণনা করছেন, এইভাবে করো, ওইভাবে করো, সেইভাবে করো। একদম শেষ পর্যায়ের দিকে আস্তে আস্তে অর্জুন পরিষ্কার ভাষায় বললেন, তুমি এতক্ষণ আমাকে যা বলেছো আমি সব ভুলে যাচ্ছি, মনে রাখতে পারছি না। শ্রীকৃষ্ণ কি বললেন? ভুলে যাও। হ্যাঁ হ্যাঁ, ভুলে যাও। তুমি যদি ভুলে গিয়ে তাকে ভুলে যাও তাহলে কি করব? একটাই শব্দ উচ্চারণ করেছিলেন, আমাকে মনে রাখো, মা মেকাং শরণাং ব্রজ। ঠিক এই কথাটি আমরা উচ্চারণ করছি, তাঁকেই যেন জানিতে পারি। উপনিষদের মন্ত্র পবিত্র আহ্বানী মন্ত্রের মধ্যে সংগঠিত করলেন শ্রী শ্রী ঠাকুর সম্ভবত 1940 সাল নাগাদ, 39-40 সাল নাগাদ সম্ভবত প্রফুল্ল কুমার দাসদা লিখেছিলেন। আর যখন প্রফুল্ল দাস সাথে দেওঘরে আমার দেখা, আমি বললাম আপনি তো আহ্বানী মন্ত্র লিখেছেন, যখন ডিকটেশন দিচ্ছেন তখন তার ফিজিক্যাল ফেনোমেনা কেমন ছিল? প্রফুল্ল কুমার দাসদা আমাকে পরিষ্কার বলছেন, যখন উনি বলছেন প্রত্যেকটি অ্যাজ লাইক অ্যাজ অ্যাটলাস তার সমস্ত এম্বডিমেন্টের মধ্যে ফুটে উঠছে। ঠাকুর দিয়েই বলেন, প্রফুল্ল আমি যখন করছিলাম তখন কি তুই এখানে কিছু দেখতে পাচ্ছিলি? বলে হ্যাঁ, আপনি যা বলছেন তো এখানে দেখতে পাচ্ছি। তখন বললেন, এখন থেকে তুই আমার এই রূপটা ধ্যান করবি। বললেন ঠাকুর হারিয়ে যাচ্ছে, এই কিছুক্ষণের মধ্যে ইভাকুয়েট করে যাচ্ছে। ঠাকুর এরকম করে বলেছিলেন প্রফুল্ল দাসকে। এতটুক মনে আছে তো? যদি এতটুক মনে থাকে ওইটা সাপটায় জাপটায় আস্তে পিস্তে ধরে ওইটাই ধ্যান করবি। প্রফুল্ল কুমার দাস দেওঘরে আমাকে বলেছিলেন যে আমি এখনও ওইটাকেই ধ্যান করার চেষ্টা করি, ওই রূপ, অভাবনীয় রূপ। এই বিগ্রহের সেবাদপদ্যে আমরা বসেছি। আমার করণীয় কি? আমি উপসংহার পর্বে ফিরছি। এতক্ষণ যে কথাগুলো বললাম তাকেই যেন জানিতে পারি। এই যে স্থাস্নু এবং চলিষ্ণু, কেমন প্রফেসর পঞ্চানন সরকার তখন হিমায়তপুরে একা একা গিয়েছিলেন। গিয়ে ওনার একটা ধারণা ছিল, এত দিগ্গজ পণ্ডিত মনে করতেন নিজেকে, ওনার একটা ধারণা ছিল যে সমস্ত বুদ্ধি এবং বিদ্যা এখানে থাকে, এইখানে মাথার মধ্যে। সুতরাং এটাকে নরম জায়গায় রাখতে হবে, নরম বালিশে রাখতে হবে, দাঁড়ানোর পরে বুদ্ধি চোট খাবে, বিদ্যা চোট খাবে। ওই জন্য উনি তো সেই নরম বালিশ হিমায়তপুরে পাচ্ছেন না। জননী মনমোহিনী দেবী সব দেখাশোনা করেন। মা তখন খাতাপত্র হিসেব করছেন, উনিকে দাঁড়িয়ে গলা খাকারি দিলেন। বলেন কি কিছু কবি পঞ্চানন? বলতে হ্যাঁ, আমার একটা নরম বালিশ দরকার। মা মনমোহিনী দেবী খাতার হিসেব করতে করতে বলতেন, তুই বাড়ি চলে যা, বাড়িতে মাথার নরম বালিশও পাবি, পাশে কোল বালিশের মতো বউও পাবি, এখানে আর দরকার নেই, তো এখান থেকে চলে যা। খুব অভিমান হয়েছিল, একবারে অহংকারী দাম্ভিক ব্যক্তিত্ব, খুব আহত হয়েছিলেন। উনি তখন ভাবলেন যে এর একটা বিহিত করতে হবে। উনি তার গুরু ভাইদের সমস্ত আর যারা আশ্রমিক ছিলেন ওদেরকে বললেন, আমি আগামী পূর্ণিমায় পদ্মায় ঝাঁপিয়ে আত্মহত্যা করব। এই কথাটা ভয় পেয়ে গেল আশ্রমের সবাই। উনি সবাই গিয়ে মাকে বললেন, মা পঞ্চানন্দ বলছেন আগামী পূর্ণিমাতে আত্মহত্যা করবেন পদ্মায় ঝাঁপ দিয়ে। মা তখন বললেন, পূর্ণিমার এখনও ঢের দেরি, ঠিকই যখন করেছি এখনই ঝাঁপাতে কর, যখন ঠিকই করে ফেলেছে তখন এখনই ঝাঁপাতে কর, পূর্ণিমার এখনও ঢের দেরি আছে, এখনই ঝাঁপাতে কর। তখন তিনি বললেন, এই ভয় দেখিয়েও কোনো লাভ হলো না। উনি সৎসঙ্গ আর্ট গ্যালারিতে ঠাকুর বসে আছেন, সেইখানে যখন উনি আসছেন হিয়ারিং রেঞ্জের মধ্যে ঠাকুর তখন বলছেন, একদম নরম বালিশ, বুঝেছিস, একদম নরম বালিশ, মাথা দিলেই যেন টুক করে ডুবে যায়। পঞ্চানন সরকার, এই না হলে অন্তর্যামী পরমপিতা? হ্যাঁ, এই ঠিক বুঝতে পেরেছে, মা তো পরমপিতা না, ঠিক বুঝতে পেরেছে, একদম নরম বালিশ, ঠিক বলেছে। এই করতে করতে পঞ্চানন্দ এগিয়ে আসছে। ঠাকুর তখন বলছেন, এখনই যাবো আর আসবো, আসন বালিশটা নিয়ে ওয়েক দিয়ে দিবি। এইবার পঞ্চানন্দ দেখলেন যাকে দিচ্ছে তার নাম দুলাল ম্যাথর। এই দুলাল ম্যাথর ওখানে খাটা পায়খানা সাফ করে, ঠাকুর বলছে ওয়েক দিয়ে দিবি। কোথায় দুলাল ম্যাথর, কোথায় প্রফেসর পঞ্চানন সরকার? আবার একবার ডিগবাজি খেলো। ডিগবাজি কে ভাবছে এটা কি ঠিক জায়গায় এসছি আমি? এই বারবার দ্বন্দ্ব, একে বলে প্রতিদ্বন্দ্বী ইচ্ছা, পণ্যপুঁথির মধ্যে বলেছেন। এই প্রতিদ্বন্দ্বী ইচ্ছা দ্বন্দ্ব বারবার এপাশে ওপাশে নিয়ে গিয়ে পেন্ডুলামের মতো ঘোরায়। আর ঠিক সেই সময় ঠাকুর পঞ্চানন্দকে দেখেই
উঠলেন, উঠে কাঁধে হাত দিয়ে বললেন চল একটু হাঁটে বেড়ায় আসি। কিছু দূর এগিয়ে গিয়ে বলছেন দেখেন পঞ্চানন্দা, এই যে শালা যাক করলাম না, আমি যদি আপনি কই পঞ্চানন্দা এক্ষুনি পাবনার থেকে যায় আমার জন্য 2 বোতল মদের বোতল আনতে পারবেন? আপনার ভেতরে কত প্রশ্ন, কত জিজ্ঞাসা। মদের বোতল? আমার গুরুদেব মদ খায়? তারপরে মনে হবে পয়সা পাবো কোথায়, যাবো কি করে, দোকান যদি বন্ধ থাকে তাহলে কি করবো? লটস অফ সিরিজ অফ কোশ্চেন, ওয়ান আফটার অ্যানাদার আপনার পেছন পেছন হাঁটবেন। দেখবেন নাকি দুলাল তো লাগে এখনই টক করে পাবনা যে আমার জন্য 2 বোতল মদ নিয়ে গেত আগে, হ্যাঁ ফট করে চলে গেল। বলে দেখেছেন কিরকম শালা তৈরি, হ্যাঁ দেখেছেন কি তৈরি, শালা নরম মাল কার পাওয়া উচিত কিন্তু? আপনি তো শালা এমনিই শক্ত হয়ে গেছেন, আপনি তো শালা মাথায় এমনিই শক্ত হয়ে গেছে, নরম মাল কার পাওয়া উচিত কন্ত? হ্যাঁ আমি কই কি ওই শক্ত যা হয়ে আছে ওটা গলানোর জন্য শক্ততেই মাথা দেন, বাড়ি খেতে খেতে আস্তে আস্তে তরল হয়ে যাবে। সুতরাং এর ভেতর থেকে যখন 2টো বোতল নিয়ে আসলো তখন হেমকবিকে দিয়ে দিলেন, বললেন হেমদাকে যায় কগা যে ঠাকুর পাঠাই দিছে। এই যে চালচিত্রকে আমরা প্রত্যক্ষ করি, বারবার দ্বন্দ্ব। পঞ্চানন সরকারকে জননী মনমোহিনী দেবী কলকাতা থেকে তার বউ ভবতারিণীকে নিয়ে যাওয়ার কথা বললেন, চলে গেলেন পাবনায়, কিন্তু করতাল বাজানো দেখেছেন তো, যে আশিস এখানে বাজাচ্ছিল একটু আগে, শুভ বাজাচ্ছিল এখানে একটু আগে, ওই করতাল বাজানোর মতন দুজনে যেই স্বামী স্ত্রী একসাথে হয় করতালের মতন, ও বলছে এ বলছে ও বলছে এ বলছে ও বলছে এ বলছে, ঝগড়া হচ্ছে। আশ্রমে বাড়ির চালে ওদের ছাদে কাক বসতে পারতো না, এত ঝগড়া হতো। তো একদিন সেরকম প্রচণ্ড ঝগড়ার মুখে পঞ্চানন্দা রাগ করে ঘর থেকে বেরিয়ে 2 পা হেঁটে গেছেন, হঠাৎ ডান দিকে কাঁধের ওপরে হাত পড়েছে। কনে চললেন? এখানে একটা মজার ছোট্ট একটু কথা বলে নিই। স্বামী স্ত্রীর মধ্যে এরকমই আমি দেখেছি, আমি জায়গা বলবো না, ব্যক্তি বলবো না, এরকমই সুন্দর কীর্তন হচ্ছে। হঠাৎ আমি দরজায় বেলটা নক করেছি, দরজাটা ও প্রলয়দা আসুন, এতক্ষণ কীর্তন হচ্ছিল, এই প্রলয়দা এসছেন, চা খাবেন না কফি খাবেন? আমি যে একটা হলেই হয় নাকি, চাফি খাবেন? চাফি আবার কি? বলে চায়ের চা কফির ফি, দুটোকে একসাথে জুড়ে দিলে পরে চাফি। সুতরাং আপনি খাবেন? আমি না, বাপের জীবনে কোনোদিন খাইনি, যদি জানতো তাহলে খেতে পারি, খারাপ না দিন তাহলে খেতে পারি। সুতরাং কি সুন্দর মিষ্টি ব্যবহার। আর চোখের দিকে একটা আয়না আছে, কর্তার গিন্নি চোখ আয়নাতে যখন রিফ্লেক্ট করছে তখন আমি বসে বসে দেখতে পাচ্ছি তার ভাষাটা হচ্ছে দাঁড়াও, এই মালটা বেরোক তোমার হচ্ছে দাঁড়াও, মানে ব্যাপারটা বেরোক তোমার হচ্ছে দাঁড়াও। সুতরাং এইরকম আমাদের ব্যবহার, পঞ্চানন্দা থেকে ওই ব্যবহারই ঠাকুরের সাথে করে বলতেন না ভালো আছে, এইখানে যাচ্ছে ওখানে যাচ্ছে সেখানে যাচ্ছে, এরকম হতে হতে বেশ কিছুক্ষণ বাদে ঠাকুরটাকে বোঝাচ্ছেন, দেখেন আপনাকে নিয়ে একবার গুয়ের মধ্য দিয়ে হাঁটেছিলাম না? বলে হ্যাঁ, আপনার পায়ে তো গু লাগেনি। আরে আমি তো তারপরে একটা গান লিখে আপনাকে শোনালাম, বেছে কুচে চল ওরে ভাই বেছে কুচে চল। বলে হ্যাঁ, গান শোনালি হবে না, লিখলে হবে না, করা লাগবি, ওই মাথায় বেশিক্ষণ রাখা যাবে না, শালা মাথা তো এমনিই শক্ত হয়ে জমাট বেঁধে গেছে, ও হাতে পায়ে নামান, তরল করে তাড়াতাড়ি হাতে পায়ে নামান, অনেক বুঝিয়ে সুজিয়ে ঠাকুর চলে গেলেন। পঞ্চানন সরকার ঘরে ঢুকে দেখছেন ওর বউ চেয়ার থেকে একটা আসন ভাঁজ করে কপালে ঠেকিয়ে রাখছেন। কে এসেছিল ঘরে? ঠাকুর। কে? ঠাকুর এতক্ষণ আমার সঙ্গে ছিলেন, তোমার কাছে এসছেন, আবার কীর্তনের মুখোমুখি। তখন পঞ্চানন্দা স্ত্রী বলতেন ঝগড়া করে কী লাভ, ঠাকুর তো আশ্রমেই আছে, তুমি গিয়ে একবার সরেজবেনি জিজ্ঞেস করে এসো। হ্যাঁ ঠিক, আশ্রমে যখন ঠাকুর যেখানে আছেন যাচ্ছেন, দেখছেন মা মনমোহিনী দেবীর কোলে এরকম করে একটা ছবিও আপনারা দেখেছেন, এরকম করে ঠাকুর বসে আছে। পঞ্চানন্দকে দেখে মা বলছেন, দেখতো পঞ্চানন সারা দুপুর থেকে আমার ছাড়ে না কিছুতেই, কোলের ওপরে হাত দিয়ে বসে রয়েছে। আমি বলি উঠি, কাজ আছে, বলে বয় না, আর একটু বয়। এইবার পঞ্চানন সরকার ধাক্কা খেয়ে বলছে, দাদা আমার কাঁধে হাত রেখে কথা বললো কে? আমার বউয়ের কাছে চেয়ারে বসে কথা বললো কে? এখানে যদি দুপুর থেকে বসে থাকে তাহলে এ কে? ঠাকুর আস্তে আস্তে উঠতে বলতেন, পঞ্চানন্দ উপনিষদ পড়েছেন তো, ভালো করে একবার উপনিষদটা পড়ে নেবেন। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, আমার কাছে যোগ শাস্ত্র সংহিতার মূর্ত বিগ্রহ শ্রী শ্রী রামকৃষ্ণ। ঠিক একইভাবে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বর্তমান পুরুষোত্তম, সমস্ত কিছুর মূর্ত জীবন্ত ভরন্ত শাস্ত্রীয় বিগ্রহ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। আজকের এই প্রেক্ষিতে দাঁড়িয়ে থেকে আমার উপসংহার পর্বে আমি ফিরছি। এই উপসংহার পর্বে ফিরতে গিয়ে আমরা যারা এখানে অংশগ্রহণ করেছি, আমরা যারা এখানে একত্রিত হয়েছি, আমরা এখান থেকে কি বার্তা, কি বিষয়কে নিয়ে যাব, এতক্ষণ যে সভা, এতক্ষণ যে আলোচনা মালা আমরা শুনলাম, অ্যাট ফার্স্ট একটি সংকল্প নিয়ে যাব, যে সংকল্পটি দীক্ষার সঙ্গে সঙ্গে গ্রহণ করেছি অদ্য হইতে
তোমাকে প্রতিষ্ঠা করাই আমার জীবনের যোগ্য হোক। একবারও বলিনি সৎসঙ্গের জীবনের যোগ্য হোক, দেখবেন লাইনগুলো। একবারও বলিনি আশ্রমের জীবনের যোগ্য হোক, একবারও বলিনি প্রতিষ্ঠানের জীবনের যোগ্য হোক, একবারও বলিনি আমার সংসারের জীবনের যোগ্য হোক বা আমাদের যোগ্য হোক, একবারও বলিনি। আমি বলেছি আমার জীবনের যোগ্য হোক। জিতেন চ্যাটার্জি সম্ভবত এই 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 যে কন্যগর টন্যগর শ্রীরামপুর এইসব দিকে থাকতেন, রিসরা কন্যগর ঠিক মনে করতে পারছি না, তিনি ঠাকুরের কাছে দাঁড়িয়ে আছেন, হাতে একটা রাধু অ্যান্ড কোম্পানির কালো চপ্পল। হিমায়তপুর থেকে রাধু ঠাকুরকে জুতো দেন, হিমায়তপুর থেকে রাধু অ্যান্ড কোম্পানি ঠাকুরকে কালো চপ্পল যেটা দেখেন ওটা রাধু অ্যান্ড কোম্পানি দেয়। আপনারা কল স্ট্রিটে রাধুর দোকানে আন্ডারগ্রাউন্ডে একটা আর্কাইভ আছে, ওখানে মহানন্দজি বালানন্দজি প্রত্যেককে রাধু জুতো দিয়েছেন। সেই জুতোর সমস্ত স্যাম্পেল ব্যবহার করো, ঠাকুরের পায়ের মাপ ওই রাধু অ্যান্ড কোম্পানিতে আর্কাইভের মধ্যে আছে। ওই রাধু অ্যান্ড কোম্পানি ঠাকুরকে জুতো দিতেন, সেই রাধুর জুতো নিয়ে গিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন এরম করে। তখন ঠাকুর বলছেন আমার কিছু কবি নাকি? বলে আমি একটা মন্দির করেছি, সেখানে এই চপ্পলটা প্রতিষ্ঠা করব, আপনি যদি একটু পায়ে স্পর্শ করে দিতেন। ঠাকুরের গায়ে একটা মাছি বসেছে অনেকক্ষণ থেকে, ঠাকুর খপ করে হাত দিয়ে মাছিটা ধরলেন, ধরে বলছেন তুই যা চপ্পল আনিছিস আমি তো ঠ্যাং গলায় বার করে নেবো না, উয়ের থেকে ঢের বেশিক্ষণ মাছি শালা আমার সাথে লেগেছিল, আমি কই কি এক নিয়ে গিয়ে প্রতিষ্ঠা করগা। দেবীপ্রসাদ মুখোপাধ্যায়কে বলতেন দেখতো দেবী প্রতিষ্ঠা কথাটার মানে কি? প্রতিপূর্বক স্থা ধাতু, থাকতে গেলে তার প্রতি যা যা করণীয়। এমনই একটি ব্যক্তিত্ব যার ভাষা, যার শব্দকে এক্সপ্রেস করতে গিয়ে 4টে ডিকশনারি তৈরি করা হয়েছে, ধাতু দীপনী, ধাতু কৌমুদী, বাগার্থ দীপিকা, শব্দ রত্নকোষ। যার ভাষাকে ইলাস্ট্রেট করতে গিয়ে 4খানা অভিধানকে রচনা করতে হয়েছে। আমি এখনো পর্যন্ত জানি না যে ভারতবর্ষে কেন প্রাচ্য দেশে কোনো ব্যক্তির শব্দকে ইলাস্ট্রেট করবার জন্য কোনো অভিধান রচনা করা হয়েছে না, একমাত্র শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ছাড়া। পাশ্চাত্যে আমরা জানি, এরকম অনেকের নাম জানি, পাশ্চাত্যে অনেক ডিকশনারি তৈরি হয়েছে তার ভাষাকে ব্যবহার করার জন্য, প্রকাশ করার জন্য। ঠাকুর বললেন প্রতিপূর্বক স্থা, থাকতে গেলে তার প্রতি যা যা করণীয়। কি কি করণীয়? আমি বলি আপনাদের কারো অকল্যাণ হবে না, কারো অমঙ্গল হবে না, কারো ক্ষতি কিচ্ছু হবে না, কিচ্ছু ক্ষতি হবে না। ইষ্টভীতি যখন করবেন, আপনার সময় যখন ইষ্টভীতি করবেন, চেষ্টা করবেন ঠাকুরের নির্দেশিত সময়কে অনুসরণ করবার। যদি কোনো কারণে না হয়, যদি কোনো কারণে সেই সময়কে আমি স্পর্শ করতে না পারি, আপনি যে সময় ইষ্টভীতি করবেন বিগ্রহের কাছে বসবেন। আমি এখন বলছি, বাড়িতে ফিরে গিয়ে আগামীকাল থেকে আমাকে কল ব্যাক করবেন আশিসের মাধ্যমে, এই বিগ্রহের দিকে তাকিয়ে স্পষ্ট ভাষায় বলবেন আমি তোমার নির্দেশ মতো সময়কে ধরতে পারিনি, আমার এই সময় আমি ইষ্টভীতি করছি, আমি তোমাকে দেখিনি ঠাকুর। একটাও মিথ্যে কথা না, আমি তোমাকে দেখিনি ঠাকুর, হ্যাঁ সত্যি বলছি, আমি তোমাকে চিনি না, আমি তোমাকে ভালোবাসি বলি, তুমি যেরকম করে ভালোবাসার কথা বলো আমি ওরকম করে তোমাকে ভালোবাসতে পারিনি, পাচ্ছি না, পারবো কিনা তাও আমি জানি না। এই যে আমি ইষ্টভীতি করছি, এটা টাকা নয় ঠাকুর, এটা পয়সা নয়। আমি তোমাকে না দেখে, তোমার কাছে না বসে, তোমাকে না চিনে, শুধু শুনে শুনে আমি দীক্ষা নিয়েছি। যদি একটুখানি ভালো না বাসতাম দীক্ষা নিতাম ঠাকুর, যদি এইটুকু ভরসা নির্ভর না করতাম, আমি সকালবেলা জলগ্রহণ না করেই হাতে করে ইষ্টভীতি করতাম ঠাকুর। আমি যেরকম ভালোবাসা বুঝি সেরকম করে ভালোবাসি। আমি তোমাকে আমার এই ভালোবাসার অর্ঘ্য নিবেদন করছি, তুমি নাও ঠাকুর, তুমি নাও ঠাকুর, আমি তোমাকে ভালোবাসি ঠাকুর, হ্যাঁ সত্যি ভালোবাসি। আমার ভেতরে সেই শক্তিটা প্রেরণ করো ঠাকুর, সেই শক্তিটা আমার মধ্যে প্রেরণ করো ঠাকুর, যাতে তুমি যা বলো তা আমি সঠিক সম্যক বিহিতভাবে পালন করতে পারি। আমাকে সে শক্তিটা দাও। তুমি আমাকে নাম করতে বলেছো, আমি করতে পারি না ঠাকুর, চেষ্টা করি কিন্তু ভুলে যাই। এই যখনই ভুলে যাই, আসন থেকে উঠে গিয়ে যখন বেডরুম থেকে টয়লেটে যাবেন, টয়লেট থেকে কিচেনে যাবেন, কিচেন থেকে ডাইনিংয়ে বা অন্য কোনো ঘরে যাবেন, ঠোঁটটাকে 10 বার 20 বন্ত ঠোঁটটাকে নাড়িয়ে যাবেন, 10 বার নাড়িয়ে যাবেন, আবার মনে মনে 10 বার করবেন, আবার 10 বার ঠোঁটে ঠোঁটে নাড়িয়ে নাড়িয়ে করবেন, আবার 10 বার মনে মনে করবেন। রেসিপ্রোকাল এফোর্ট দিতে থাকবেন, বারবার এফোর্ট দিতে থাকবেন, সিনসিয়ারলি উইথ ফুল ডিভোশনাল মুভমেন্টে। দেখবেন 7 দিন পার হবে না,
অটোমেটিক্যালি নাম জপ হচ্ছে। এই ছবিটাকে আমরা বলবো না যে উত্তম কুমারের ছবি বা অমিতাভ বচ্চনের ছবি, আমরা বলবো শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ছবি। তার সমস্ত ভাবের মধ্যে ইমপ্রেসড হয়ে আছে। এমন কখনো কখনো সময় আসে যখন নাম করতে করতে মাথা গরম হয়ে যায়, নাম করতে ইচ্ছে করে না, নাম করতে ভালো লাগে না, তার বাণী গ্রন্থ পড়তে ইচ্ছে করে না, বাণী পড়তে ভালো লাগে না, মগজ নিতে পারে না, এমন কখনো কখনো সময় আসে। সেই সময় কি করবেন? কোনো মুহূর্ত কোনো সময় তার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন না, তার দিকে তাকিয়ে থাকবেন। তাকিয়ে তাকিয়ে বলবেন, আমি নাম করার চেষ্টা করেছি, নাম করতে পারছি না। আমি তোমার বাণী গ্রন্থ পড়বার চেষ্টা করেছি, পড়তে পারছি না। আমি তোমার কথা ভাবার চেষ্টা করেছি, ভাবতে পারছি না। আমি কি করবো? আমি তোমার দিকে তাকিয়েছি। কেন? নাম আর নামই অভেদ, নাম আর নামই অবিভাজ্য, অত্যাজ্য। আমি তোমার দিকে তাকিয়ে আছি, কেননা নামের স্বরূপ তুমি, আর তোমার সূক্ষ্ম অবস্থা নাম। পুণ্যপুঁথিতে এই অ্যাসুরেন্স তিনি আমাকে দিয়ে বলেছেন, স্থূলে আমার প্রকাশ, আমার বাস কোথায়? সূক্ষ্মে আমার বাস। সুতরাং এই স্থূল এবং সূক্ষ্মের মিলিত সমাবেশ তুমি। আমি তোমার দিকে তাকিয়ে আছি ঠাকুর, আমি তোমার দিকে তাকিয়ে আছি ঠাকুর, আমি তোমাকে ভালোবাসি ঠাকুর, আমি তোমাকে ভালোবাসি ঠাকুর। বারবার রিপিটেডলি ভেতরে ভেতরে রিসাইট করতে থাকুন। 7 দিন পর দেখবেন বুদ্ধি করে আর নাম করতে হবে না। সৎসঙ্গ বুদ্ধিজীবীদের বিশ্বাস করে না, গুরুত্ব দেয় না। সৎসঙ্গ আন্দোলনে বুদ্ধিজীবীদের খুব গুরুত্ব নেই। একমাত্র সৎসঙ্গ আন্দোলন বিশ্বাস করে বিশ্বাসজীবী আন্দোলন। এখানে বুদ্ধিজীবীরা বুদ্ধির মধ্যে হা আছে না আছে, বিপর্যয় আছে। বিশ্বাসের মধ্যে হা নেই না নেই, কোনো বিপর্যয় নেই। সৎসঙ্গ বিশ্বাস করে বিশ্বাসজীবী আন্দোলন। আমার বিশ্বাসকে আমার ব্যক্তি জীবনে আমাদের এতগুলো পরিবারের মধ্যে যদি আমরা আগামীকাল থেকে স্টার্ট করতে পারি, গেদনি সৎসঙ্গ ঠাকুরের স্বপ্নকে পূরণ করবে। কেমন করে পূরণ করবে? 1949 সাল ঠাকুর তার আবির্ভাব ভূমি হিমায়তপুর থেকে দেওঘর এসছেন। 1946 সাল 1 সেপ্টেম্বর রওনা হয়ে 2 সেপ্টেম্বর দেওঘরে শুভ পদার্পণ করেছেন। কমাস হলো 2 মাস কয়েকদিন। এই 2 মাস কয়েকদিনের মধ্যে আমাদের যতীন দাসদার যজমান এডমন্ড জোসেফ স্পেন্সার, তিনি যতীনদাকে 20,000 টাকা পাঠিয়েছেন। আর যতীনদা 20,000 টাকা নিয়ে ঠাকুরের কাছে আসছেন। তার মধ্যে একটা ছোট্ট চিরকুট লেখা আছে, দিস রুপি অনলি ফর নিউ জেরুজালেম, দিস রুপি অনলি ফর নিউ জেরুজালেম। এই লেখাটা, টাকাটা নিয়ে আসছেন। ঠাকুর ফট করে বললেন, ওই টাকা দিয়ে আপনি জমি কিনুন, ওই টাকা দিয়ে আপনি জমি কিনুন। আর ওই টাকা দিয়ে গিদনিতে জমি কেনা হলো। আমরা ধরেই নিলাম জেরুজালেম হচ্ছে হিমায়তপুর, পাবনা জেলার হিমায়তপুর জেরুজালেম। আমরা ধরেই নিলাম দেওঘর হচ্ছে নিউ জেরুজালেম। তাহলে প্রশ্ন থাকবে, আবার নিউ জেরুজালেমের প্রশ্ন আসলো কেন? আর পরমপিতা পুরুষোত্তম থেকে অ্যাপ্রুভ করলেন কেন? আবার জমি কেনাতে বললেন কেন? এই প্রশ্ন থাকবে। গিদনি দিয়ে উন্নতি হবে না, আশ্রম দিয়ে উন্নতি হবে না, আপনাদের দিয়ে উন্নতি হবে। আমি সেদিনকে আশিস ছিল, আমি বলেছি 15ই আগস্টের উৎসব, ওরা বললে কালেকশন করতে বেরোবো। আমি কেন কালেকশন করতে বেরোবে? আমার বাড়িতে ছেলের জ্বর, আমার বাড়িতে বউয়ের শরীর খারাপ, আমি কালেকশন করতে বেরোই? আমার বাড়িতে পরিবারের সংকট, আমি কালেকশন করতে বেরোই? কেন কালেকশন করতে বেরোবে আশিস? খালি জানিয়ে দেবে 15 আগস্ট উৎসব, গিদনিতে উৎসব হবে বছরে 2 বার। আমাদের কালেকশন করতে বেরোনো, কেন কালেকশন করতে বেরোনো হবে? এতদিন 50টি বছরের মধ্যে ইষ্টবিধি পাঠাতে পাঠাতে কুকুর পুষলে টান হয়, পাখি পুষলে টান হয়, বিড়াল পুষলে টান হয়। আর এতদিন আশ্রমে যাতায়াত করতে করতে আমার বাড়িতে আমি কালেকশন পৌঁছে দেবো, কেন দিতে হবে? কি নির্মাণ হলো, কি প্রতিষ্ঠা হলো, কি তৈরি হলাম ভেতর থেকে? তো বিল্ড আপ ফ্রম উইদিন। কোনো কালেকশনের জন্য কারো কাছে কেউ যদি নাও যায়, আমার শত দায়িত্বে শত উৎসারণায় আমি আমার অর্ঘ্য আমার গুরুদেবের শ্রীপাদপদ্মে নিবেদন করব। চুরি হলো? অনেকে বলেন যে অডিট রিপোর্ট দেখান, চুরি হলো, তছরূপ হলো, অভিযোগ করব। একটা বাস্তব নিদর্শন, ডক্টর বদ্রীনাথ শীল, এই যে আমার বাঁ দিকে বসে আছে গৌতম মজুমদার, ওই মন্দিরে যখন আমি বসে আছি, বদ্রীনাথের মেয়ে, তুমি তো ছিলে, মন্দিরে এসে আমাকে প্রণাম করে বলছেন, কাকু কবে যাবেন আমাদের বাড়িতে? ডক্টর বদ্রীনাথ শীল তখন একজন ডেলিট সৎসঙ্গে, তিনি ঠাকুরের কাছে বসে আছেন। আর বসে থেকে ঠাকুরকে বলছেন, ঠাকুর আমরা যে ইষ্টভীতি অর্ঘ্য এখানে পাঠাই, এর একটা ব্যালেন্স শিট পার মান্থ যদি আমাদের কাছে আসে তাহলে ভালো হয়। ঠাকুর চুপ করেছিলেন, বারবার রিপিটেডলি বলছেন, বড়দা এগুলো অপচয় করছেন, বারবার রিপিটেডলি বলছেন। ঠাকুর বলেন, বড় খোকা ডাক দিয়ে নিয়ে আয়। বড়দা আসলেন। বড় খোকা, এই বদ্রীনাথ
আজ পর্যন্ত যত ইষ্টভীতি করেছে সুদ সমেত এক্ষুনি ওর হাতে ফেরত দিয়ে দে। বলুন, ওর হাতে ইষ্টভীতি হলো? আমি চোখের সামনে দেখেছি বদ্রীনাথ শীল কাঁদে কেটে গড়াগড়ি খাচ্ছেন, ঠাকুর কর্ণপাত করেননি। শাশ্বতী বই বাণীগ্রন্থ, তার মধ্যে তিনি বলছেন হিসাব চাইলে পরে অপমান বোধ করে, হিসাব দিতে কার্পণ্য করে, হিসাবে গরমিল আছে। তুমি আরেকটু এগো, গিয়ে দেখবে অন্দরমহলে পায়ের ওপর পা তুলে দিব্যি বিশ্বাসঘাতকতা, কৃতজ্ঞতা এবং অকৃতজ্ঞতা ধূমপান করছে। একই সঙ্গে বোথ সাইড বায়োল্যাটারাল ট্রিটমেন্ট করলেন। হিসাব চাইতেও যেমন আমাকে বারণ করলেন, হিসাব চাওয়ার আগে সমর্পণ করা এবং প্রদর্শন করাতেও আমাকে তিনি বাধ্য করলেন। সুতরাং এই বায়োল্যাটারাল ট্রিটমেন্ট একে বলে নির্মাণযোগ্য। আমি যদি আমার পরিবারে এরকম নির্মাণ হই, এই কয়েকজন মানুষ যদি আমরা নির্মাণ হয়ে উঠি, গিজনি এরকম করতে করতে নিউজ আলমকে আলোকিত করে তোলো। দিস ইজ দিব্য জীবন, দিস ইজ আলোকিত জীবন। তিনি অলমাইটি, তিনি শরীরে থেকেও যেমন আছেন, তিনি শরীরে থেকেও না থেকেও তেমনই আছেন। একে প্রমাণ এবং প্রকাশ করার দায়িত্ব শিষ্যকুলের মধ্যে। তাই গিজনি সৎসঙ্গকে বলা হয় অবিকৃতভাবে ঠাকুরকে প্রকাশ করা। বক্তৃতা দিয়ে নয়, বক্তৃতা দিয়ে ঠাকুরকে প্রকাশ করা যায় না, অনুভূতি দিয়ে প্রকাশ করতে হয়, অনুভব দিয়ে প্রকাশ করতে হয়, আচরণ দিয়ে প্রকাশ করতে হয়। এবার ঋত্বিক সম্মেলনে আমি গিয়ে সৎসঙ্গে আমি আমার কথার মধ্যে বলেছি কি, আমার চলা আমার চরিত্র, আমার চলা সকাল থেকে রাত্রি পর্যন্ত আমার চলা আমার চরিত্র, আমার চরিত্রই আমার জীবন, আর আমার জীবন আমার পরমপিতার যাজন। এই এতগুলো মানুষ যদি আমরা এরকম স্লোগানে এবং অঙ্গীকারে সংবদ্ধ হয়ে উঠতে পারি, আগামী দিনে দেখবেন বিষ্ণুদাসদা যে কথা বললেন, প্রতিশোধ কাকে বলে। ঠাকুর প্রতিবাদ এবং প্রতিশোধ পছন্দ করতেন না, প্রতিস্থাপন পছন্দ করতেন। স্বামী বিবেকানন্দ তখন বিদেশের মাটিতে, সেই সময় কিছু ধর্মপ্রাণ ভক্ত মানুষ ওকে ইনসাল্ট করছেন এবং অ্যাসল্ট করার জন্য ওকে নানান রকম প্রশ্ন করছে। স্বামীজি নিরুত্তর ছিলেন। তিনি একটা ঝোলার থেকে একটা স্কেল বার করে বললেন, এই স্কেলটাকে ছোট করে দিন। স্কেলটা এরকম করে দেখে বললেন, এমন একটা কী কাজ, হট করে মুটকে ভেঙে ছোট করে দিল। স্বামীজি তাকিয়ে হাসলেন, হেসে একই মাপের আরেকটা স্কেল বার করে বললেন, আমি আপনাকে যে প্রশ্ন করলাম আপনি আমাকে সেই একই প্রশ্ন করুন। উনিও সেই প্রশ্ন করলেন। স্বামীজি সেই স্কেলটা টেবিলের ওপর রাখলেন, ওর থেকে বড় একটা স্কেল ঝোলার থেকে বার করে পাশে শুইয়ে দিয়ে বলেন, দেখলেন আপনার স্কেলটা ছোট হয়ে গেল। আমরা এমন করেই বিশ্বাস করি, কাউকে ভেঙে চুড়ে খাটো করে অসম্মান অপমান করে ছোট করি না। তো বিল্ড আপ ফ্রম উইদিন, আমার যোগ্যতাকে বাড়াতে বাড়াতে সে অটোমেটিক্যালি একদিন ছোট হয়ে যায়। আর ছোটকে তিরস্কার, ভৎসনা, উপেক্ষা, অবজ্ঞা নয়, ছোটকে আলিঙ্গন, গ্রহণ, উদ্বর্ধনের মধ্য দিয়ে ছোটকে বড় করে তোলার নাম হচ্ছে ধর্ম পরিপালন করা। ৭৬ বছর বয়সে স্বাধীনতার প্রেক্ষিতে দাঁড়িয়ে থেকে এই পাঠ এবং প্রশিক্ষণ আমরা দেশ থেকে পাইনি। স্যার আব্রাহাম লিঙ্কন আমাদেরকে বলেছিলেন, দেশ তোমার জন্য কি করলো কখনো ভাবতে যেও না, তুমি সব সময় ভাববে তুমি দেশের জন্য কি করেছো। শ্রী শ্রী ঠাকুরের বইটার নাম বলছে বিধান বিনায়ক এবং সমাজ সন্দীপনা। তার মধ্যে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এই কথাটি বহু আগে, আব্রাহাম লিঙ্কন বলার বহু আগে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলেছেন, তুমি রাষ্ট্রের সহায়ক শক্তি হিসেবে কাজ করো, সুনাগরিক হয়ে ওঠো। নগর আছে, নাগরিক কোথায়? বাণী আছে তার, নগর আছে, নাগরিক কোথায়? আজকের নগর আমাদের অনেক, নাগরিক সেখানে কোথায় পিচ করে পানির পিক ফেলে দিচ্ছি। কিন্তু এই আমি যা মেট্রোতে গিয়ে কিন্তু পিচ করে পানির পিক ফেলতে পারছি না। সেদিন একজনের সঙ্গে দেখা হলো আমার সাথে ওই উৎসবের সময়, তার ছেলের বিয়ে হয়েছে, ঘরে বৌমা এসছে। আমি জিজ্ঞেস করলাম, কী গো তোমার ছেলে তো বিয়ে হয়েছে? বলে হ্যাঁ। বৌমা কেমন হয়েছে? আবার ৫-৭ দিন বাদে আমি জিজ্ঞেস করলাম বৌমাকে, তুমি তো নতুন বাড়িতে এসছো বাপের বাড়ি থেকে, তো শাশুড়ি শ্বশুরবাড়ি কেমন হয়েছে? समझदार के लिए इशारा ही काफ़ी है। আবার জিজ্ঞেস করলাম, তোমার তো অনেকদিন ছেলে পড়ে অনেকদিন বিয়ে হয়ে গেল, বাচ্চা কাচ্চা? এখন নিচ্ছি না, এই জন্য পদ্মার ইলিশ দাম কমলে পরে নেব। এগুলো যে প্রত্যেকটি বিজ্ঞান এবং বিহিত বিধি আজকে স্বাধীনতার ৭৬তম প্রেক্ষিতে দাঁড়িয়ে থেকে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সিগনিফিকেন্ট এবং নেসেসিটি এইখানে যা এতক্ষণ বক্তারা বলে গেছেন, আলোচকরা বলে গেছেন, আমি তার চুম্বক নির্যাস করলাম। আজকের এই প্রেক্ষিতে দাঁড়িয়ে আমরা যারা ফিরব,
বাড়িতে ফিরবো, আমাদের নিজস্ব জায়গায় ফিরবো। কালকে সকালবেলা থেকে বেটার লেট দ্য নেভার। আমি আমার ছেলেপুলেদেরকে বলতে তো পারি, বাবা তোমার মাকে একটা প্রণাম করো, মাকে একটা প্রণাম করো। কেন কি এইটা তোমার প্রথম বাড়ি, এইটা তোমার প্রথম বাড়ি, প্রথম বাড়ি, মাকে একটা প্রণাম করো। কোনদিন তো আগে বলনি, এখন বলছি। এই আন্দোলন উৎসবে গিয়েছিলাম, আশিসদা ডেকেছিলেন, গিয়েছিলাম, ওখানে শুনে আসলাম প্রণয় মজুমদার বলছিল ঠাকুরের কথা যে মাকে এখনই একটা প্রণাম করো। আর যখনই মাকে প্রণাম করবে, যারা মায়েরা আমার কথা শুনছেন তারা বলবেন, বাবা আমাকে তো করছো, কিন্তু তোমার বাবাকে একটা প্রণাম করো। এই ভদ্রলোক যিনি তোমাকে আমার কাছে পাঠিয়েছেন তার শরীর থেকে, যিনি আমাকে গ্রহণ করেছেন, স্বীকার করেছেন, ওকে যদি প্রণাম না করে, প্রণাম যে অসম্পূর্ণ। তখন ছেলে একবার বাবাকে একবার মাকে দেখে ঠাকুরের বাণীকে সত্যি করবে। পিতা মাতা হরগৌরী, আমাদের শ্রদ্ধেয় সভাপতি যে কথা বললেন, পিতৃভক্তি মাতৃভক্তি, একে অ্যাক্টিভেট করতে হবে কাজে কর্মে চলনে ডেলি। একে বলে যোগ অভ্যাস, ঠাকুরের ক্রিয়াযোগ। এই ক্রিয়াযোগকে যখন আমি কর্মের মধ্য দিয়ে জীবন্ত করব, বিড়াল যেমন পায়ে পায়ে ল্যাপটায়, সুখ আমার ঘরে পায়ে পায়ে ল্যাপটাতে থাকবে। এই করতে করতেই আমাদের উৎসব মানেই হচ্ছে যা শ্রেয়কে সৃজন করে, উৎসব মানেই হচ্ছে যা গণসংহতি সমাবেশকে সৃষ্টি করে, উৎসব মানেই হচ্ছে যা মহৎকে প্রকাশ করে। আজকের এই সান্ধ্যকালীন প্রার্থনার সময় সমাগত আরও বরেণ্য বিদগ্ধ বরিষ্ঠগণ আছেন, তাদের কথা শুনুন। আপনাদের সাথে আমি যতটুকু সময় কথা বললাম, আপনাদের সাথে আমি যতটুকু সময় আলোচনা করলাম, মেলবন্ধন করলাম, আমি আমার জীবনে বলি, ঠাকুরের কাছে একদিন বসেছিলাম, আমার মা আমাকে চাবি দিয়ে মেরেছিলেন। আমার ঠোঁট কাটা বলি, একটু বেশি কথা বলে ফেলি। আমার প্যারি ডাক্তার আমার ঠোঁট সেলাই করেছিল, ঠোঁট কাটা বলি কথা বেরিয়ে যায় বেশি কথা। তো আমাকে মার ওপরে প্রচণ্ড রাগ। যেসব ছেলেরা কথা শুনছেন, মার ওপরে বাবার ওপরে রাগ করবেন না, রাগ হলেও রাগ করবেন না। আমার মার ওপরে তখন প্রচণ্ড রাগ, সদ্য সেলাই করেছে, লিউকোপ্লাস দিয়ে বাঁধা, টন করছে এখানে। ঠাকুর এইদিকে তাকিয়ে বলছেন, তুই কখনো মার হাতে মার খাইছিস, কখনো বাপের ধমক খাইছিস? এইসব বলছেন সব আমার কথা। আমি তো সদ্য মার খেয়ে ঠোঁট কাটিয়ে সেলাই করে দাঁড়িয়ে আছি। তারপরে বলছে মার খাওয়ার পর কখনো মার ওপর রাগ হয়েছে? আমার তো হচ্ছে কন্টিনিউ হচ্ছে আমার তো। তখন এইসব কথাগুলো বলতে হট করে আমার দিকে তাকিয়ে বলছে, তুই বুঝতে পারছিস শালা এই কান যে কত মানুষে মলিছে, তার কোনো ইয়ত্তা নাই। নিজের কানে হাত দিয়ে বলছেন। বিনোদদা ছিল, বিনোদ ঘোষ, হিমায়তপুরে। আমি একদিন বসে রয়েছি ওখানে একটা বেঞ্চির ওপরে, হট করে এসে কানে ডলান দিয়ে কয়, কে অনুকূল সরে বয়। আর এটা এমনি বলতো, অনুকূল সরে বস, একটু সরে বস, এটা এমনি বলতে পারতো, কানে ডলান দিয়ে অনুকূল একটু সরে বস। রাস্তা দিয়ে যাচ্ছি, কাশীপুরের মাঠে দেখা হচ্ছে, ক্যারে অনুকূল তোর বাপ কেমন আছে, তোর মা কেমন আছে, একটা করে ডলান দেয়, একটা করে প্রশ্ন করে। আরে ডলান দেওয়ার কী দরকার? প্রথম খুব লাগতো, তারপরে ভাবলাম কান ডলে বোধহয় আনন্দ পাচ্ছে, এর থেকে সহনশীলতা গজায়, এর থেকে সহনশীলতা জাগে। আস্তে আস্তে একদিন আমি করলাম, কি বিনোদদা আজকে কানে ডলান দিলেন না? বলে তোমার লাগে না? বলে লাগতো তো খুব, কিন্তু আপনি যে আরাম পেতেন, তাই জন্য আর লাগাটাকেও সহনের মধ্যে নিয়ে নিছি। ঠিক এই করতে করতেই আজকে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে থেকে হাউজারম্যানের কাছে একদিন বসে আছে। হাউজারম্যানের হাতে একটা কঞ্চি, শুকনো কঞ্চিতে দিয়ে মাটিতে আঁক কাটতে শ্রী ঠাকুরকে বলছেন যে আপনার মা আপনাকে খুব একটা বেশি পছন্দ করতেন না, তার তুলনায় আপনার দু ভাইকে এবং বোনকে খুব ভালোবাসতেন, আর আপনাকে দেখলাম সারা জীবন মা করে যাচ্ছেন। কেন? আপনার মার ওপর রাগ হয়নি, মার ওপর বিরক্তি হয়নি, মার ওপর কখনো অশ্রদ্ধা আসেনি? ঠাকুর কোনো আনসার দিলেন না, কোনো আনসার না দিয়ে বলছেন, তোর হাতে ওটা কী রে? বলে এটা একটা কঞ্চি, এইটা কোনো গাছের ডালের সাথে লেগেছিল। বলে হ্যাঁ, একটা গাছের ডাল থেকে শুকিয়ে গেছে, ওই ডালটা কোনো একটা গাছের সঙ্গে লেগেছিল। হ্যাঁ লেগেছিল, গাছটাই যদি না থাকতো কঞ্চি তোর হাতে আসতো? তখন বলছে না, আমার মাই যদি না থাকতো তুই শালা আমার জীবনে পেতিস। সুতরাং এইখান থেকে মাতৃভক্তি স্প্রাউট করে, আমার মাই যদি না থাকতো তুই আমাকে পেতিস, আছড়ে পড়েছে। ঠিক একই জিজ্ঞাসা ঠাকুর অনুকূল চন্দ্রকে বেনারস ইউনিভার্সিটি একজন হাই প্রোফাইল ডক্টরেট, তার নাম যতটুকু রিকল করতে পারি মিস্টার পারিজাত, টাইটেলটা বলতে পারবো না, উনি শ্রী ঠাকুরকে জিজ্ঞাসা করছেন, আমার বিদ্যা আছে, অর্থ আছে,
খ্যাতি আছে, প্রতিষ্ঠা আছে, পরিচিতি আছে, আমার জীবনে আপনার মতন গুরুদেবের কি প্রয়োজন? আপনার মতন একজন গুরুদেবের আমার জীবনে কি প্রয়োজন? আমার তো সব আছে, আমার কি প্রয়োজন একজন গুরুকরণ করে দীক্ষা গ্রহণ করা? খুব রেশনাল কোশ্চেন। যেমন সমন্বয়াচার্য শ্রীরামকৃষ্ণের কাছে এই প্রশ্ন এসেছিল, যেমন অবতার বরিষ্ঠার কাছে এই জিজ্ঞাসা এসেছিল, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে একই রকম প্রশ্ন এবং জিজ্ঞাসা এসছে, আমার দীক্ষা নিয়ে গুরুকরণ করার কি প্রয়োজন? দেওঘরে যারা ঠাকুর তখন লীলা করছেন, দেওঘর এখন ঝাড়খণ্ডের মধ্যে, তখন বিহারের মধ্যে ছিল সাঁওতাল পরগনায়, এখন দেওঘর জেলা। শ্রী শ্রী ঠাকুর একটি বেঞ্চির ওপরে বসেছিলেন, আর দেওঘরে চৈত্র মাসে বৈশাখ মাসে একটা ঝড় হয়, ওই ঝড়টা ঘূর্ণির মতন এরকম করে পাক খেয়ে যায়। হট করে একটা হাওয়া আসলো, সঙ্গে সঙ্গে পাক খেয়ে খড় কুটো আবর্জনা যা আছে গোল হয়ে ঘুরতে ঘুরতে ইভাকুয়েট করে যায়। ওই রকমই একটা হঠাৎ অল অফ এ সাডেন একটা ঝড় হয়েছে, ঘূর্ণিঝড়। একজন ভদ্রলোক হেঁটে আস্তে আস্তে ওই ঘূর্ণিঝড়ের মধ্যে কোনো একটা কুটো টুক করে চোখের মধ্যে ঢুকে গেছে। সে নিজে অনেক জল দিয়েছে, অনেকবার চেষ্টা করেছে, হাত দিয়ে খুঁটিতে কুটোটা বার করতে পারছে না, চোখের ভেতরে খচখচ করছে। সামনে একজন ভদ্রলোক দাঁড়িয়েছিলেন, সে গিয়ে চশমাটা খুলে বলছে, দেখুন তো আমার চোখের মধ্যে কি পড়েছে, দেখুন তো একটু। ঠাকুর ওই যে ভদ্রলোক প্রশ্ন করলেন ওকে দেখালেন, ওই দেখুন। কি সুন্দর উত্তর, ওই দেখুন। মানুষের চোখ সব দেখতে পায়, আপনার ঘরে কি হচ্ছে কান সব শুনতে পায়, আপনার ভেতরে সংসারে কি হচ্ছে সব এই চোখ দেখতে পায়, জগৎ এবং জীবনকে চোখ দেখতে পায়। কিন্তু এই চোখের মধ্যে যদি কুটো পড়ে, চোখ আসে কুটোকে দেখতে পায় না। এই চোখ সব দেখে, সব দেখতে পায়, কিন্তু চোখে যখন কুটো পড়ে, চোখ আসে কুটোকে খুঁজে বার করতে পারে না। তখন একটা মানুষের সাহায্যের প্রয়োজন হয়। দেখুন তো আমার চোখে কি পড়েছে, সামনের মানুষের সাহায্য গ্রহণ করতে হয়। একটা চোখের কুটো বার করবার জন্য যদি একটা মানুষের সাহায্যের প্রয়োজন হয়, তাহলে আমার জীবন, আমার সংসার, আমার বিনির্মাণ বিচলন কেমন হবে, তার জন্য কোনো সাহায্যের প্রয়োজন নেই, কোনো পরামর্শের প্রয়োজন নেই, কোনো ব্যক্তির প্রয়োজন নেই, কারো উপদেশের প্রয়োজন নেই। আমার ধারণা, বিজ্ঞান এবং বিজ্ঞানী, শাস্ত্র এবং শাস্ত্রকার, এরা কেউ এই অবৈজ্ঞানিক বিষয়কে মানে না। কেমন সে বিষয়? শিক্ষাঙ্গনে দাঁড়িয়ে কথা বলছি, এই শিক্ষাঙ্গনে দাঁড়িয়ে কথা বলছি। এখন আমরা বয়স্ক শিক্ষাক্রম দেখছি, এখন আমরা স্কুল ছুট যারা, তাদেরকে আবার ফিরিয়ে আনার চেষ্টা করছি। এখন আমরা মিড ডে মিল চালু করেছি, এখন আমরা অনেক রকমের ব্যবস্থা করছি স্কুলে যাতে কেউ ছেড়ে চলে না যায়, আবার যেন স্কুলে পড়াশোনা করে। ঠিক এইরকম ঠাকুর অনুকূল চন্দ্রের আবির্ভাব ভূমি এখন বাংলাদেশের পাবনা জেলার হেমায়তপুর। আমি সেখানে বহুবার গেছি। আমি যখন আজকেই এই মঞ্চে আপনাদের সাথে সম্মিলিত হওয়ার জন্য আসছি, তখনই আমার কাছে ঢাকা থেকে ফোন আসলো, তখনই আগামী 7ই মার্চে দোল উৎসবে যাওয়ার আমন্ত্রণ। আগামী 27 তারিখে আমি বাংলাদেশের চট্টগ্রাম যাচ্ছি, আবার ফিরে আসবো। আবার আগামী 10ই ফেব্রুয়ারি আমি ঢাকা যাব, আবার ফিরে আসবো, আবার আমি পাবনা হেমায়তপুর যাব। এইখান থেকে আমাকে ঢাকার যে সম্পাদক, মহানগর শাখার সম্পাদক আমাকে ফোন করে বললেন, আপনি কোথায় আছেন? আমি বললাম ডোমজুর উৎসবে গেছি। আমাকে বললেন যে আপনি আমাদের বাংলাদেশ হেমায়তপুর, ঢাকা মহানগর এবং চট্টগ্রাম মহানগরের পক্ষ থেকে সবাইকে আমাদের আন্তরিক রাগানন্দিত জয়গুরু এবং শুভেচ্ছা জানাবেন। তার নাম প্রশান্ত নাথ। এইমাত্র আমাকে ফোন করলো যখন আমি আসছি। আমি আপনাদের তার পক্ষ থেকে, বাংলাদেশ সৎসঙ্গের পক্ষ থেকে আপনাদের সবাইকে সেই শুভেচ্ছা, ভালোবাসা জয়গুরু তার পক্ষ থেকে জানিয়ে দিলাম। সেই হেমায়তপুর, সেই পাবনা হেমায়তপুর, এখন তো ঝাঁ চকচকে আশ্রম, তখন সেই সময় বেড়ার ঘর, খড়ের ঘর একটু 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 করে নির্মাণযোগ্য শুরু হয়েছে। সেই সময়কালের কথা। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, আপনারা যারা বসে আছেন বয়স্কা মা, এইরকমই একজন মা ঠাকুরের কাছে তার শিষ্যা হয়ে তার সেবা করতেন প্রত্যেক মুহূর্তে অনেকের মতন। তার নাম হচ্ছে সরোজিনী ঘোষ। লেখাপড়া জানেন না, একদম লেখাপড়া জানেন না। ঠাকুর হঠাৎ অলপে সাডেন ওই সরোজিনী ঘোষ মাকে বলছেন, এই তুই লেখাপড়া করিস না কেন? আমি লেখাপড়া করবো কি, আমার বয়স হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, এখন কি লেখাপড়া করবো? এখন কি লেখাপড়া করার সময়? শেখা শেষ আছে নাকি? শ্রীরামকৃষ্ণ এই কথাটি বলেছিলেন, যতকাল বাঁচি
ততকাল শিখি। শেখার কোনো শেষ নেই। একটা জানোয়ারের কাছ থেকে শেখা যায়, একটা পিঁপড়ের কাছ থেকে শেখা যায় কি শৃঙ্খলা, কি নিয়মানুবর্তিতা, কি অনুশীলন পর্ব একটা পিঁপড়ের শাড়ি থেকে শেখা যায়। আমাকে যদি লাইন দিয়ে যেতে হয়, ধাক্কাধাক্কি মারামারি হয়, পিঁপড়ের শাড়ির মধ্যে কোনো ধাক্কাধাক্কি মারামারি মিছিলে গন্ডগোল দেখবেন না। আমাদের মধ্যে গন্ডগোল হয়, আমরা শিক্ষিত মানুষ, আমাদের লাইন দিতে বললে আমরা গন্ডগোল করি। পিঁপড়ের শাড়ির মধ্যে কোনো গন্ডগোল বিশৃঙ্খলা দেখবে না। আমাদের জন্য পুলিশ লাগে, পিঁপড়ের সারিবদ্ধতার মধ্যে কোনো পুলিশ নেই, অটোমেটিক্যালি সারিবদ্ধভাবে হেঁটে যাচ্ছে। শেখার কোনো শেষ নেই, শেখার কোনো শেষ নেই। যতকাল বাঁচি ততকাল শিখি। এই আমি টাটানগর গেছি, যে বাড়িতে গেছি সে বাড়িতে গিয়ে সেই ভদ্রলোক আমার খুব প্রিয়, আমি কেমন আছো? ভালো আছি। তার বউকে বললাম তুমি কেমন আছো? ভালো আছি। ওর বাচ্চাটাকে বললাম কিরে তুই কেমন আছিস? বাচ্চাটা আমার দিকে পা থেকে মাথা পর্যন্ত থেকে গম্ভীর হয়ে ঘরে চলে গেল। আমি ওকে বললাম উত্তর দিল না কেন? সে গম্ভীর আমাকে কি বললো জানি? বললো আমার বাবাকে তুমি বললে, আমার মাকে তুমি বললে, আমাকে তুমি বললে কেন? আমি হাত জোর করে বললাম সরি প্লিজ, আমি ক্ষমা চাইছি, আমার অন্যায় হয়ে গেছে। তারপর থেকে আমি যত বাচ্চা ওদেরকে আপনি করে বলি, কেন অহং এমন একটা জিনিস, ছোট্ট শিশু হলে কি হবে, তার মধ্যে একটা আভিজাত্য ঐতিহ্য এবং অহংকার আছে, ও তার মর্যাদা এবং সম্মান চায়। সুতরাং মানুষকে সম্মান দিয়ে কথা বলার শেখাটা আমি শিখেছি ওই বাচ্চাটির কাছ থেকে। আমি বাচ্চাদের আপনি করে কথা বলি। ঠিক শেখার কোনো শেষ নেই। ঠাকুর সরোজিনী ঘোষকে বলছেন তুই লেখাপড়া শিখবি না? আমাদের এখানে পঞ্চানন সরকার মাস্টারমশাই আছেন। এই পঞ্চানন সরকার তিনি বাগেরহাট পিসি কলেজের ফিলসফির প্রফেসর ছিলেন। আমি 1975 পর্যন্ত ওনার সঙ্গে কাটিয়েছি, তারপর চলে গেছে, দেহতে আর নেই। হি ওয়াজ এ লিভিং লিজেন্ড। কি জানতেন না? একদিকে অ্যাস্ট্রোনমি, একদিকে অ্যাস্ট্রোলজি, একদিকে ম্যাথামেটিক্স, একদিকে ফিজিক্স, একদিকে ফিলসফি, কি না জানতেন। হি ওয়াজ এ লিভিং লিজেন্ড। সেই পঞ্চানন সরকারকে ঠাকুর বললেন যে পঞ্চানন্দা আপনি সরোজিনীকে লেখাপড়া শেখাবেন, সরোজিনীকে লেখাপড়া শেখাবেন। আর সরোজিনী আশ্রমে দিনভর কাজ করার পর, এখন তো স্কুলে একটা টাইম আছে, কিন্তু ঠাকুরের স্কুলে নাম ছিল তপবন বিদ্যালয়। এই তপবন বিদ্যালয়ে কোনো সময় ছিল না, দিনে দুপুরে রাত্রে সকালে বিভিন্ন সময় ক্লাস হতো। আর ক্লাস ঘর ছিল না এরকম, মাঠের মধ্যে গাছের গায়ে ব্ল্যাকবোর্ড দিয়ে ক্লাস হতো, মাঠের মধ্যে সব বসে ক্লাস করতেন। সেই ক্লাসে সরোজিনী ঘোষকে অঙ্ক শেখাচ্ছেন অধ্যাপক পঞ্চানন সরকার। যখন শেখেন, যখন বোঝেন। তারপরে যখন পরের দিন জিজ্ঞেস করতেন সরোজিনী তোমাকে যে আমি জ্যামিতির লম্ব শিখিয়েছি তোমার মনে আছে? বলো দেখুন মাস্টারমশাই, আপনি যখন শেখান, যখন আপনি আমাদেরকে বোঝান ততক্ষণ মনে থাকে। তারপরে কি? তারপরে তো গিয়ে সংসারের কাজ, আশ্রমের কাজ, নানান রকমের কাজ। আর যখন আমি সময় পাই বিছনায় দিয়ে রাত্রিবেলা শুই, তখন আর বেশিক্ষণ লম্বা হয়ে থাকতে পারে না, বিছনা পেলি ফট করে কাজ হয়ে শুয়ে পড়ে গেল। আমি ওকে ক্রমাগত জ্যামিতির লম্ব দেখছি, আমাকে বলতে চলার সাথী। ঠাকুরের বাণী গ্রন্থ বইটির নাম হচ্ছে চলার সাথী। ওর মধ্যে একটি বাণী আছে বুঝাইবার পথ, ওর মধ্যে একটা বাণী আছে বুঝাইবার পথ। আমি যে প্লেনে আছি, আমি যে স্টেজে আছি, আমি যদি এইখান থেকে আরেকজনকে বোঝাতে যাই ভুল হয়ে যাবে, একদম ভুল হয়ে যাবে। যাকে বোঝাতে চাইছি তার স্তরে নেমে এসে তার মতন করে আমাকে সেইটি বোঝাতে হবে। ঠাকুরের জীবনটা আমার মতো জীবন নয়, ঠাকুরের জীবনটা আমার মতো জীবন নয়। কারণ তার জীবন যখনই উদ্বেলিত হয়েছে, স্প্রাউট করেছে, তখনই পরিবেশকে যেমন উত্তপ্ত করেছে, প্রত্যেকের ত্বককে স্পর্শ করেছে, সাইমেন্টেনিয়াসলি প্রত্যেককে ঠান্ডা করেছে, শীতল করেছে, সম্যক বিহিত মার্গ উন্মোচন করে তার ক্রমাগতিতে তাকে প্রজ্জ্বল করে তুলেছে। কেমন? তাই জন্য তার মাধুর্যমণ্ডিত লীলা কীর্তন শুনতে হয়, মাধুর্যমণ্ডিত লীলায়িত জীবনের কথা শুনতে হয়। ভক্তের সঙ্গে ভগবানের সঙ্গে ভক্তের একটা অভূতপূর্ব সম্মেলন, সাহায্য, সেতুবন্ধন। সেই মোহনায় যদি দাঁড়াতে না পারি, তাহলে ভক্ত জীবন থেকে ভগবত জীবনকে আমরা বুঝতে পারবো না। যদি 18 দিনের যুদ্ধে, 18 দিনের মহারণে যদি শ্বেতবাহন
পার্থসারথীকে প্রশ্ন না করত তাহলে পরে শ্রীমদ্ ভগবদ গীতার 18টি অধ্যায় আমাদের কাছে এসে পৌঁছতো না, আমরা জানতে পারতাম না। ভক্তের সঙ্গে কথোপকথনের মধ্য দিয়ে ভক্ত এবং ভগবানের সম্মেলন হয়। সেই সন্ধিক্ষণে ঠাকুরের অন্যতম ভক্ত কিশোরী মোহন, এই কিশোরী মোহন যিনি সৎসঙ্গ, গোটা সৎসঙ্গ আন্দোলনে এক অদ্বিতীয় অনুপম অস্তিত্ব, যার বিকল্প দ্বিতীয় এখনো হয়নি, তার কোনো ঋত্বিকতার পাঞ্জা ছিল না, তিনি কখনো ঋত্বিক সম্মেলনে গিয়ে উপস্থিত হননি, শ্রী শ্রী ঠাকুরের নির্দেশে দীক্ষা দিয়েছেন। সেই কৃষ্ণপোষণ, সেই কিশোরী মোহন, সেই কিশোরী মোহন দাস ঠাকুরের কাছে থাকেন। তার পূর্ব জীবনটা খুব উল্লেখযোগ্য নয়, খুব উল্লেখযোগ্য নয়, খুব অনিয়ন্ত্রিত জীবন, খুব বিশৃঙ্খল উচ্ছৃঙ্খল জীবন, যার ফলে তার যে সহধর্মিণী, তার যে অর্ধাঙ্গিনী, তার যে মনোবৃত্তানুসারিণী, তার সঙ্গে তার অনেকটা করতাল বাজালে যেমন হয় না, দুটো চাকি যেমন বাজে না, অনেক সময় এইরকমই, ইনি যদি এইটা বলেন উনি উল্টো করেন, উনি যদি এইটা বলেন তাহলে তার স্ত্রী উল্টো করেন, উল্টা বুঝলে রামের মতন অনেকটা অবস্থা। আমাদের এখন বাংলা সাহিত্য জগতে অদ্বিতীয় প্রবাদপতিম কিংবদন্তি ব্যক্তিত্ব শীর্ষেন্দু মুখোপাধ্যায় একদিন প্রসঙ্গক্রমে বলছেন, প্রলয় এক ভক্ত ছিল, ভক্ত না এক মানুষ ছিল, সে অনেক ঘোড়া দেখে, তার খুব ইচ্ছে যে ঘোড়ায় চড়ে যাবে। সে করতো কি, প্রত্যেক দিন ভগবানের কাছে প্রার্থনা করতো, ভগবান আমাকে একটা ঘোড়া দাও, হে রাম আমাকে একটা ঘোড়া দাও, হে রাম আমাকে একটা ঘোড়া দাও, এই প্রার্থনা করতো। একদিন উন্মুক্ত মাঠের মধ্যে একটা গাছতলায় বসে সে ওই রকম প্রেয়ার করছে, হে রাম আমাকে একটা ঘোড়া দাও। এর মধ্যে সেই গ্রামের সেই রাজ্যের রাজা, তিনি সপারিষদ ওই মাঠটা পরিক্রমা করতে করতে যখন অতিক্রম করছেন, তখন তার একটা মেয়ে ঘোড়া ছিল, ঘটকি, হঠাৎ অল্প সাডেন প্রসব করে ফেলে একটা ঘোড়ার বাচ্চা। যখন প্রসব করে ফেলে তখন বলে, এই নতুন দামি ঘোড়া, একে কিছুতেই হাঁটানো যাবে না, গ্রামে খোঁজো কেউ লোক আছে কিনা, শক্তপোক্ত লোক আছে কিনা, ওকে খোঁজো, ঘোড়াটা কাঁধে করে নিয়ে যাবে, একে আমি হাঁটাবো না। এইবার সঙ্গে সঙ্গে দেখে সেই বড় গাছতলা ওই লোকটা, হে রাম আমাকে একটা ঘোড়া দাও, ওকে চ্যাংদোলা করে তুলে নিই, রাজার সামনে দাঁড় করিয়ে বলছে, এই যে শক্তপোক্ত লোক, এই লোকটা আছে, বলছে এই তুমি ঘোড়াটা কাঁধে করে নিয়ে যাও। ওই ঘোড়ার বাচ্চাটা কাঁধে করে নিচ্ছে আর বলছে, উল্টা বুঝলি রাম, আমি ঘোড়ার ওপরে উঠতে চেয়েছিলাম, ঘোড়া আমার কাঁধে চড়ে বাড়ি যাচ্ছে, আমি উল্টা বুঝলি রাম। সুতরাং আমাদের ক্ষেত্রেও এই স্বামী এবং স্ত্রীর সম্পর্কের মধ্যে এই মনোবৃত্তানুসারিণী এবং পরিপূরণকারী অস্তিত্বের মধ্যে উল্টা বুঝলি রাম কিশোরী মোহন দাসের জীবনে ছিল। প্রায় এরকম মাঝে মাঝে ঠক্কর লাগতো। একদিন আমাদের পঞ্চানন সরকার, হি ওয়াজ দ্য লিভিং লেজেন্ড, আমি 1975 পর্যন্ত ওর সঙ্গে সান্নিধ্যে একত্রে বহু অনুষ্ঠানে, বহু সভায়, বহু সৎসঙ্গে, এমনকি আমাদের বাড়িতে, এবং আমি ওনার বাড়িতে বহুবার গেছি। সেই পঞ্চানন সরকার, তিনি হিমায়তপুরে আছেন, কিশোরী মোহন দাস পঞ্চানন সরকারকে বলছেন, পঞ্চানন দা, আজকে দুপুরবেলায় আপনাকে আমাদের বাড়িতে নিয়ে গিয়ে খাওয়াবো। পঞ্চানন্দ বলেন, কি খাওয়াবেন? বলল, অরহর ডাল। আমার বউ যা রান্না করে কল্পনা করতে পারবেন না, পাতে দিয়ে দিলে পরে পাত চারটে থালা ফুটে হয়ে যাবে, এত সুন্দর রান্না করে আমার বউ অরহর ডাল। বলে, ঠিক আছে খাওয়াবেন। দুপুরবেলা পঞ্চানন্দাকে নিয়ে কিশোরী মোহন তার বাড়িতে ঢুকছে, ঢোকার সময় বউকে ডাক দিয়ে বলছে, এই শোনো, পঞ্চানন্দাকে নিয়ে এসছি, একটু মুগের ডাল রান্না করো। পঞ্চানন্দা বলছে, ঝিকি, চাপা স্বরে কিশোরী মোহনে কানে কানে বলছে, শিখি, আপনি যে বললেন বউ অরহর ডাল রান্না করে, বলে ঠিক, খাওয়ার পাতে অরহর ডালই পাবেন। আমাদের সম্পর্কটা এমন, আমি যদি বলি এদিকে সে ওদিকে যায়, ও যদি বলে ওদিকে এদিকে যায়। আমি মুগের ডাল বলেছি, ঠিক অরহর ডাল পাবেন, খাবার পাতে একদম অরহর ডাল। পঞ্চানন সরকার বলছেন যে, আমি আমার জীবনে দেখলাম কিশোরী মোহনের বিদ্যা বুদ্ধি থাক আর না থাক, চরিত্রের গঠিত হোক আর না হোক, তার অবজারভেটিং ফ্যাকাল্টি অনেকখানি ফার্দারেন্সের দিকে এগিয়ে গেছে বলে বউকে আগা পস্তারা চিনতে পেরে বউ কি করবে যেটা চায় তার উল্টোটা বলে বউ ঠিক সেটা করে দেয়। সুতরাং এই যে অবজার্ভ করা, এইখানে আমার এবং আপনার জীবন দাঁড়িয়ে আছে। আমি যদি আমার স্ত্রীকে এইভাবে অবজার্ভ করতে পারি, আমি যদি আমার যে স্ত্রী, আমার যে মনোবৃত্তানুসারিণী, আমার যে সহধর্মিণী, একে যদি এভাবে পর্যবেক্ষণ করতে পারি এবং তার ক্রমাগতি কি করে হতে পারে, আমি যদি সেই মার্গকে উন্মোচন করতে পারি, তাহলে দেখা যাবে আস্তে আস্তে আমি এবং সে পরস্পরকে বুঝতে পারবো। আর এই বোঝা, জানা,
অনুভব ঠাকুর অনুকূল চন্দ্র একদিন ভক্তজন সমক্ষে প্রসঙ্গ করতে করতে বলছেন, আই সি, আই ফিল, আই নো, আই লোকেট। এইখানে আমরা হোঁচট খেয়ে পড়ে যাই। আই সি, আমি দেখতে পাই, আই ফিল, আমি অনুভব করি, আই নো, আমি জানি, কিন্তু আই ক্যান লোকেট, আমি লোকেট করতে পারি না। ঠাকুরকে পারিজাত বলে একজন বেনারস ইউনিভার্সিটির ভক্ত প্রশ্ন করলেন, পারিজাত চ্যাটার্জি সম্ভবত প্রশ্ন করলেন যে লোকেট কথাটা ইউজ করলেন কেন? সে ঠাকুর সঙ্গে সঙ্গে বলছেন, লুক অ্যান্ড টেক অ্যাজ ইট ইজ, লুক অ্যান্ড টেক অ্যাজ ইট ইজ, ঠিক যেমন আছে সেইভাবে তাকে তুমি গ্রহণ করো। আমি আমার বউকে সীতার মতো দেখতে চাই, আমি আমার বউকে সত্যভামার মতো দেখতে চাই, অথচ আমার আচরণ চরিত্র রামের মতো হচ্ছে না, কৃষ্ণের মতো হচ্ছে না, বউকে আমি সেরকম করতে চাই। এটা অ্যাবসার্ড, এটা কখনো সম্ভবপর নয়। আর সব দোষ দিয়ে দিই আমার বউয়ের ঘাড়ে। ঠাকুর অনুকূল চন্দ্র এই বোঝাপড়ার ক্ষেত্রে লুক অ্যান্ড টেক অ্যাজ ইট ইজ, কেমন করে কোন সংস্কার থেকে আমার বাড়িতে আমার কুলবধূ, আমার গৃহলক্ষ্মী হয়ে সে ঢুকেছে, আর কোনখানে তার ফাঁক এবং ত্রুটি বিচ্যুতি ফাঁকি আছে, এগুলো অবজার্ভ করার দায়িত্ব আমার বউয়ের না, আমার। তাই পুরুষ উদ্বাহ করে, তাই পুরুষ কথাটার মধ্যে আছে ফুলফিল করা, পূরণ করা। এইটা যখন দেখবো এবং একটু একটু করে ধরিয়ে দেব, এটা যখন দেখবো এবং একটু একটু করে এক্সেলারেটেড করবো, এক্সল্ট করে দেব, তখন সে ধীরে 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 আমার প্রতি সশ্রদ্ধ হয়ে উঠবে। এইভাবেই একটা পুরুষ একটা নারীর জীবন তৈরি হয়। শ্রী ঠাকুর প্রসঙ্গক্রমে একদিন কৃষ্ণপ্রসন্নকে বলছিলেন, জানেন কেষ্টদা, এই পৃথিবীতে দুটো পোল আছে, একটা হচ্ছে সাউথ পোল, একটা হচ্ছে নর্থ পোল। লাইন্স অফ ফোর্স ওইভাবেই তো যায় সেমন্ত। এই সাউথ পোল এবং নর্থ পোল, দুটো পোল আছে। এর মাঝখানে একটা পোল আছে যাকে বলা হয় নিউট্রাল পোল। কৃষ্ণপ্রসন্ন পদার্থ বিজ্ঞানের বরিষ্ঠ বিদগ্ধ অন্বেষক, বিজ্ঞানের গবেষক, তিনি মাথা নেড়ে বললেন হ্যাঁ। ঠাকুর অল অফ এ সাডেন বললেন, বুঝলেন কৃষ্ণদা, যদি কোনো ক্রমে কোনোভাবে কোনো রকমে যদি ওই মাঝখানে নিউট্রাল পোলটাকে সরিয়ে দিতে পারেন, আর এই দুটো যদি একসাথে মিশে যায়, বলে এই হাতটা এই উরুর ওপরে সজোরে বাড়ি মেরে বলে, শালা তাহলে আর দেখা লাগবি না, শালা ও আর ভাঙার ক্ষমতা কারো নাই। দুটো পোল এক হয়ে গেলে ও ভাঙার ক্ষমতার কারো নাই। কৃষ্ণপ্রসন্ন কিছুক্ষণ চুপ করে থাকলেন। আগেই বললাম না যে উনি প্রশ্ন করছেন না, উনি অগ্নিবাণ প্রয়োগ করছেন, উনি বিজ্ঞানের গবেষক। বিজ্ঞান কখনো প্রবাদ বাক্যকে বিশ্বাস করে না, বিজ্ঞান কখনো প্রচলিত ভাবকে স্বীকার করে না, বিজ্ঞান হাইপোথেসিসকে বিশ্বাস করে না। বিজ্ঞান প্রমাণ চায়, আদালত প্রমাণ চায়, আদালত সাক্ষী চায়, বাস্তবতা চায়। কৃষ্ণপ্রসন্ন বিজ্ঞানের অন্বেষক বলে তিনি প্রমাণ চাইছেন। উনি বলছেন যে আপনার এই কথাটা এটা আপনার ইন্ডিভিজুয়াল রিয়েলাইজেশন, এটা আপনার ব্যক্তিগত অনুভব, কিন্তু বিজ্ঞানীকে স্বীকার করে না, বিজ্ঞানীকে মানে না। ঠাকুর একটু ঝুঁকলেন, একটু সামনের দিকে ঝুঁকে বলছেন, আপনার গড়ের বিজ্ঞান কি কয়? কৃষ্ণপ্রসন্ন বলছেন, বিজ্ঞান বলে সাইক্লোট্রন দিয়ে চার্জ করলে পরে দুটো আবার স্প্লিট করে যাবে। যেই থামলেন ঠাকুর, এই হাতটা আবার ডান দিকের উরুর উপরে সজোরে চাপড় মেরে বলছেন, সাইক্লোট্রনের বাপের ক্ষমতা নাই কেষ্টদা, আলাদা করা যায় না। কেমন জানেন? একটা পুরুষ, একটা নারী। কেমন জানেন? একটা স্বামী, একটা স্ত্রী। কেমন জানেন? একটা বর, একটা বউ। যদি ইদং হৃদয়ং তবা তদস্তু হৃদয়ং মম। যখন সত্যি সত্যি বরণ করে একটা নারী, যখন একটা পুরুষকে সত্যি সত্যি বরণ করে, গ্রহণ করে, আর সেই পুরুষ যখন তাকে উদ্বাহ করে, তাকে সম্পূরণ করে, তাকে সংবর্ধন করে, তাকে সহযোগিতা করে, এদের আলাদা করা সম্ভব নয়। এই দুটো জীবন থেকে একটা জীবন জন্মগ্রহণ করে, সেটা সন্তান। আজকে সেটা বিপন্ন হয়ে গেছে, খুব বিপন্ন। আজকে আমাদের ভাণ্ডারে সব আছে, সমস্ত আছে। আমরা বৃহস্পতিকে নিয়ে নাসা গবেষণা করছে। বৃহস্পতিতে প্রচুর লাভা, রিসেন্টলি ট্রেস পাওয়া গেছে, প্রচুর লাভা। আজকে নাসা থেকে বৃহস্পতি পর্যন্ত পৌঁছে গেছি, কিন্তু আমার সামনে, একদম আমার সামনে
একদম আমার সামনে আমার স্ত্রী, একদম আমার সামনে আমি আমার নিজের বাবা, নিজের মা, নিজের ঘর, নিজের পরিবার, নিজের সংস্কার, নিজের সংস্কৃতি থেকে যে পরিবারে কুললক্ষ্মী, কুলবধূ, গৃহবধূ হয়ে আসলাম, আমার সামনে, একদম সামনে আমি একে ভালো করে টের পাচ্ছি না, বুঝতে পারছি না, একে জানতে পারছি না। আমি পরশুদিনকে গেছিলাম অনিল সাধুকার এক আত্মীয়ের বাড়ি, তার ছেলের শালার বিয়ে উপলক্ষে, সেখানে কথাটা বলেছিলাম। এরকমই আজকেও রিপিট করছি, অনেক মায়েরা আছেন, আজকেও রিপিট করছি আমি কথাটা। একজন এরকমই উৎসবের সৎসঙ্গে এসছে, তার ছেলের বিয়ে হয়েছে, ওকে বললাম যে আপনার ছেলে তো বিয়ে হয়ে গেল। বলছে হ্যাঁ। বৌমা কেমন হয়েছে? কোনো উত্তর দিল না, খালি মুখটা এরকম করলো, ব্যায়াম করলো। আমার 7-8 দিন 10 দিন বাদে বৌমার সঙ্গে দেখা হলো। বললাম তোমার তো নতুন বিয়ে হয়েছে, এই বাড়িতে এসছো, শাশুড়ি কেমন? একটা কথা আছে হিন্দিতে, সমঝদার কে লিয়ে ইশারাই কাফি হ্যায়। এই যে দুটো চিত্র বললাম, গল্প নয়, আমার প্রত্যক্ষ এই চোখ দিয়ে দেখা, এই যে কান দিয়ে শোনা, এই যে জীবন দুটো কাছাকাছি থাকবে, মিলিত হবে, এখান থেকে সন্তান জন্মাবে। কপালটা চাপড়াবে কে? ভগবান, মেয়ের বাবা মা, ছেলের বাপ মা, না যার পেটে জন্মগ্রহণ করবে, যে 10 মাস 10 দিন ধারণ করে ভূমিষ্ঠ করে, প্রসব করে, ভূমিষ্ঠ করে বড় করে তুলবে, কপাল চাপড়াবে তো সে। আমরা কপাল চাপড়ানোটাকে স্বীকার করেছি। আমাদের অনেক বিদ্যে আছে, কিন্তু আমরা কি বলবো সাধারণ জ্ঞান আছে। আমরা একটা সিনেমা দেখেছিলাম, তার মধ্যে একটা গান ছিল, বেশ করেছি, প্রেম করেছি, করবই তো, পাছা পেরে শাড়ি হয়ে দুলবই তো। দুলুন, দোলনায় দুলুন, নাগরদোলায় দুলুন, পাছায় দুলুন, কোনো আপত্তি নেই, যেখানে খুশি দুলুন। প্রেম কাকে বলে আমরা জানি না। আমি দেখেছি 12 বছর প্রেম করেছি, 12 বছর প্রেম করার পর উইদিন 6 মান্থ কোর্টে ডিভোর্স শুট করেছে। হাকিম খুব বিস্মিত হয়ে বলছে, আপনারা 12 বছর প্রেম করেছেন, 6 মাসের মধ্যে ডিভোর্স শুট করেছেন? বলছে আরে মশাই, 12 বছর তো পার্কে, থিয়েটার হলে, সিনেমা হলে, রাস্তায় ঘুরে ঘুরে গল্প করেছি, কথা বলেছি, প্রেম করেছি, পাশাপাশি বালিশ নিয়ে এক খাটে তো কখনো শুইনি। এই 6 মাস শুচ্ছি, তাতে ডিভোর্সের কারণ কি? বলে নাক ডাকা। হ্যাঁ, নাক ডাকা। আমি ইএনটি থেকে, পালমোনোলজি থেকে, সমস্ত টেস্ট থেকে সব কিছু দেখিয়েছি, কিন্তু এই নাক ডাকা বন্ধ হয়নি। এটা জেনেটিক্যাল ডিজিজ। আমি পাগল হয়ে যাব। আমি ওকে ওই ঘরে শুতে দিয়েছি, ছাদে শুতে দিয়েছি, ছাদ ভেদ করে শব্দ নিচে নেমে আসে, সেই নাক ডাকার কি আওয়াজ, থাকা যাবে না, আমি মরে যাব। শুধু নাক ডাকার জন্য ডিভোর্স হয়ে গেল। বাস্তব কথা বলছি, মিথ্যে কথা বলছি না। আমি প্রত্যক্ষ করেছি। সে লয়ার, আমার খুব পরিচিত, আমার বন্ধুস্থানীয়। সে আমাকে বলছে, জানো প্রণয়, একটা কেস করলাম, নাক ডাকার জন্য ডিভোর্স হয়ে গেল, 6 মাসের মধ্যে 12 বছরের প্রেম। 12 বছর পর নাক ডাকাটা আবিষ্কৃত হলো। আর শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কেন প্রাসঙ্গিক, তিনি বললেন বিয়েকে খেলনা মনে করো না, বিয়েটাকে খেলনা মনে করো না, বিয়েটা খেলনা নয়। কেননা এর সঙ্গে জনন এবং জাতি জড়িত হয়ে আছে। শুধু তোমার কপাল পুড়ছে না, শুধু তুমি কপাল চাপড়াচ্ছ না, আমরাও কপাল চাপড়াচ্ছি। এই ভান্ডারদহ থেকে বাগুইয়াটি যাব, এই যাওয়া বা আসার পথে, বা আপনারা যেখান থেকে এসছেন আবার সেখানে ফিরবেন, এই যাওয়া আসার পথে মাঝরাতে অন্ধকারে ফাঁস করে একটা রিভলভার বার করে যদি এরকম করে কেউ ধরে সব গয়না গাটি, টাকা পয়সা নিয়ে আপনাকে হাঁটিয়ে ছেড়ে দেয়। আজকে তো মুর্শিদাবাদে দেখলাম, কালকে দেখলাম, পরশু দেখলাম, এরকম বহু জায়গায় আমাদের বাড়ির মেয়েরা ইনসাল্টেড হচ্ছে, রেপড হচ্ছে, শ্লীলতাহানি হচ্ছে। কে করছে? আকাশ থেকে কোনো মানুষ নেমে এসে করে আবার আকাশে ফিরে যাচ্ছে? ঠিক আমারই মতন 2 পায়ের ওপরে দাঁড়িয়ে থাকা, আমারই মতন মাটির ওপরে দাঁড়িয়ে থাকা, নীল আকাশের নিচে একটা মানুষ, তার বাবা, আমারই মতন, আমারই স্ত্রীর মতন একটি 2 পায়ের ওপরে দাঁড়িয়ে থাকা একটি নারী, তার মা। আজকে সেই নারীর কাছে জন্মগ্রহণ করে, তার জঠরে জন্মগ্রহণ করে সে আমার বাড়ির মেয়ের শ্লীলতাহানি করছে। প্রশাসন কি করবে? মন্ত্রিসভা কি করবে? পুলিশ কি করবে? এর কারণটাকে নির্মূল করতে পারবে? ওকে ধরবেন, অ্যারেস্ট করবেন, 14 বছর 15 বছর জেল দেবেন, ফিরে আসবে, এই তো করবেন। আর কি? আমার সম্মান ফিরিয়ে দিতে পারবেন? আমার মর্যাদা, আমার ঐতিহ্য ফিরিয়ে দিতে পারবেন? এটা তো ডে আফটার ডে কে করছে? তাই ঠাকুর বলেছিলেন, বিবাহকে খেলনা ভাবিও না, এটা তোমার জনন এবং জাতির সঙ্গে জড়িত হয়ে আছে। আজকে বুঝতে পারছি এই সাধারণ জ্ঞানটি আমাদের নেই।
তাই ঠাকুর বারবার বলেছিলেন একে অসংস্কৃত জীবন থেকে বিহিত সম্যক সঠিকভাবে সংস্কৃত করে তুলতে হবে। আর এই সংস্কৃত করে তুলতে গেলে আমাদের অনেক কিছু নিয়ন্ত্রণ করা প্রয়োজন। দেখবেন আমি একটা কথা বলছি, আমি খুব নির্দ্বিধায় নিঃসংকোচে খুব সহজভাবে সাবলীলভাবে আপনাদের কাছে আমি করজোড়ে স্বীকার করছি যে আমি কিন্তু খুব ভালো কথা বলতে পারি না। হ্যাঁ, পারি না। আমরা যে কথা বলি, ঠাকুরের চলার সাথে বইয়ের মধ্যে একটা বাণী আছে, বাণীটার নাম হচ্ছে কথোপকথনে। কথা একটা মানুষকে এক্সল্ট করে তোলে, একটা কথা একটা মানুষকে প্রাণবন্ত করে তোলে, একটা কথা একটা মানুষকে দূরে সরিয়ে দেয়, একটা কথা একটা মানুষকে সম্পর্ক নষ্ট করে দেয়। আমি সত্যি স্বীকার করছি আমি কথা বলতে পারি না। কথা কেমন, তার দিব্য, তার আলোকিত, তার জ্যোতির্ময় জীবনের বর্ণনা ঠিক একেবারে সেলুলয়েডে চলচ্চিত্রের মতন যেন চলে যাচ্ছে। পাবনা হিমায়তপুর শেষে ঠাকুর বাঁধের পাড়ে বসে আছে, বাঁধের পাড়ে। আমি যখন পাবনায় যাই, পাবনায় গেছি, পাবনা ওই বাঁধ আর নেই। পদ্মা এখন 22 মাইল সরে গেছে, দূরে পদ্মা সরে গেছে। ওই বাঁধের যে জায়গাটা চর ছিল, সেই চরের উপরে এখন শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ হেমায়তপুর পাবনার 400 বিঘে জমির উপরে বিরাট আশ্রম, ঝাঁ চকচকে আশ্রম, কর্পোরেট আশ্রম। সেই বাঁধ এখন পায়ে চলার রাস্তা। সে বাঁধের উপরে ঠাকুর বসে আছেন। আর তার একটু দূরে এখন পাবনা মেন্টাল হসপিটাল, পাবনা মানসিক হাসপাতাল হয়েছে, পাবনা মেডিকেল কলেজ হয়েছে। ওখানে একটা ভাঙাচোরা বাড়ি পড়ে আছে, ওর নাম হচ্ছে বিশ্ববিজ্ঞান কেন্দ্র। ঠাকুর অনুকূলচন্দ্র সেই সময় ওই বিশ্ববিজ্ঞান কেন্দ্র তৈরি করছে। মিস্ত্রিরা কাজ করছে, মিস্ত্রি কাজ করে আমাদের ফিলান্থ্রপি অফিসে গেছে। ফিলান্থ্রপি অফিসে ওখানে গিয়ে ফিলান্থ্রপি অফিসে গিয়ে তখন ক্যাশিয়ার ছিলেন ভবানীচরণ সাহা। ওর কাছে গিয়ে বলছেন না, কাজ হয়ে গেছে, এবার টাকাটা দিন। ভবানী সাহা বলছেন আজকে টাকা নেই, টাকার ফ্লো নেই, আজকে টাকা নেই, পরে হবে। এই একটা কথা, দুটো কথা, তিনটে কথা হতে হতে ভবানী সাহা ক্যাশিয়ার ভার্সেস মিস্ত্রির মধ্যে তুমুল ঝগড়া, ভয়ঙ্কর ঝগড়া। এই ঝগড়া হতে হতে ভবানী সাহা ফট করে বললো, আপনি আমার কাজ করছেন না ঠাকুরের কাজ করছেন? ওই তো ঠাকুর বসে আছে পদ্মার বাঁধের পারে, যান ঠাকুরকে কি বলবো। হ্যাঁ ঠিক। এবার ঠাকুরকে বলার জন্য আসছে। আচ্ছা, আপনারা যারা মায়েরা রান্না করেন, ফুটন্ত তেলের মধ্যে যদি জল পড়ে যায় কীরকম হয়, আর আগুনের মধ্যে ঘি পড়লে কেমন হয়, এ তো সবাই জানেন। ঠাকুর এখানে বসে আছেন, আর এই ভবানী সাহার সাথে কথা বলে মিস্ত্রি আসছে। মিস্ত্রি যখন আসছে, আসার সময় সঙ্গে সঙ্গে ঠাকুর ওইখানে হিয়ারিং রেঞ্জের মধ্যে ঠাকুর সঙ্গে সঙ্গে বলেন, বুঝিস কাম কিন্তু বন্ধ করা যাবে না। আমি হ্যাজাকের ইন্তজাম করেছি, ফজরের আগেই শালা কাম সারে ফেরানো চাই। যেই এই কথাটি ফেলেছেন ফোড়নের মতন, ওখান থেকে মিস্ত্রি চিৎকার বলছেন, শালা ঠাকুর ভাই তোমার ট্যাহে নেই টাকা, তোমার এই দালান বানানোর শখ। ঠাকুর হাতটা এরকম করে চাপড় মেরে বলছেন, একেবারে জব্বর কথা বলিছ, একেবারে ঠিক বলিছ, একেবারে ঠিক বলিছ। মিস্ত্রি একবার ওপরে সপ্তমে সুর বেঁধে আছেন, আর ঠাকুর একদম সাহাতে গলা নামিয়ে রেখেছেন, আসো কাছে আসো। ও টাকা 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 বলে যাচ্ছে। ঠাকুর ফট করে বললেন, শালা টাকা 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 করতেছিস কে? তোকে যদি একগুচ্ছ টাকা মুখের মধ্যে ঢুকায় দিয়ে কই টাকা চাবায় খাওয়া, শালা খাবের পারবো? থেমে গেছে। ওর টাকা কি চাবিয়ে খাওয়া যায়? বেশ, এক পাউলি জল দিয়ে বললাম, গিলে খা। টাকা কি গিলে খাওয়া যায়? তা শালা চাবানোও যায় না, গিলাও যায় না, টাকা টাকা করতেছিস কে? আরে বাজার করবো না? সেই কথাই তো কবি। তোর লাগবে কি? তোর প্রয়োজন কি? তোর এক্ষুনি কি হলে পরে কি হয় সেসব কথা তো কবি। এইসব কথা না কে টাকা টাকা করতেছিস। সবাই জোগাড় করে দেওয়ার পর সেই মিস্ত্রি ঠাকুরের মুখের দিকে তাকিয়ে বলছেন, দেখো তো ঠাকুর ভাই, তুমি যদি এই ভবানী যদি তোমার মতো ভাই কথা কতো, তাহলে শালা আর আমার মাথা গরম হতো না। ঠাকুর বলছে, আমরা তো কথাই কবের পারি না, আমরা তো কথাই কবের শিখিনি এখনো। ওর কথাও তাই, কথা কইবি গুড়ের মতন, লেপ্টে রবে গায়ে। ওর বাণী এরকম, চটা দেখলেই মিষ্টি বলো, চটা দেখলেই মিষ্টি বলো, হৃদ্য দীপন স্বরে। এই ব্যবহার চটা লোকের উপকারী করে। আমরা সব করি না, করতে পারি না, করতে শিখিনি।
কেন পারি না, কেন শিখিনি? বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা আমাদের কম নেই, কিন্তু বুঝতে অসুবিধা হয় না যে আমাদের সাধারণ জ্ঞানের চৌখাট পর্যন্ত আমরা এখনো যেতে পারিনি। আমি দেখেছি ঠাকুর বসে আছেন, ঠাকুরের সামনে দুজন আশ্রম কর্মী ঝগড়া করছে, দুজনে প্রচণ্ড ঝগড়া করছে, প্রায় হাফ অ্যান আওয়ার হয়ে গেছে। দুজনে সমাধান করতে না পেরে একজন চল ঠাকুরের কাছে যাই। ঠাকুর দেখছেন, কানে শুনছেন, দুজনে ঠাকুরের কাছে যেই আসলেন শ্রী শ্রী ঠাকুর বললেন, মানুষ চাকরি করে জানিস তো? বলে হ্যাঁ। কি পায় চাকরি করে? মাইনে পায়। মানুষ ব্যবসা করে জানিস তো? হ্যাঁ। ব্যবসা করে লাভ কি? মুনাফা হয়। তা তোরা যে এতক্ষণ ঝগড়া করলি, তোগরের ফয়দা কি? দুজনেই চুপ করে থাকলো, দুজনেই চুপ করে থাকলো। ভেবে দেখবেন আমরা ঝগড়া করি, আসলে আমি কিন্তু ঝগড়া করি না। ঠাকুর বড় সুন্দর বলছেন, আমি এখনো পর্যন্ত পাইনি, দেখিনি, শুনিও নি। ঠাকুর বলছেন মানুষের সংজ্ঞা হচ্ছে কতকগুলো ভাবের সমষ্টি। মানুষ হচ্ছে কতকগুলো ভাবের সমষ্টি। মানুষকে রাগিয়ে দিলে একরকম ভাব, মানুষকে প্রশংসা করলে একরকম ভাব। মানুষের সবসময় ভাব হচ্ছে হাউ টু মেক, হাউ টু আর্ন। নিজেকে বিকশিত করতে চায়, নিজেকে প্রকাশিত করতে চায়। আদতে মানুষের সত্তা কি চায়? রবীন্দ্রনাথ বলেছেন, হৃদয় আমার চায় যে দিতে, কেবল নিতে নয়, বয়ে বয়ে বেড়ায় সে তার যা কিছু সঞ্চয়। আমি অনেক ধনী মানুষের সান্নিধ্যে গেছি, ভারতবর্ষে প্রচুর ধনী মানুষের সান্নিধ্যে গেছি। বিশাল প্রাসাদের মতো বাড়ি। আমি তাকিয়ে দেখেছি, সে যখন রাত্রিবেলা শোয়ে 3.5 হাত জায়গার বেশি তার দরকার, দিলেও নিতে পারে না। ও তার যতটুকু দরকার ওই জায়গার বেশি সে শুতে পারে না। মানুষ প্রচুর উপায় করে, কিন্তু যখন ভাত পেতে দেয়, খেতে দেয়, তার স্টমাক যতটুকু নেবে তার বেশি সে আর নিতে পারে না। আর এইখানেই আমাদের সমন্বয়ের সংঘাত সৃষ্টি হয়ে যায়। আমার কথার উপসংহার পর্বে ফিরছি। আমি তখন দেওঘর আশ্রমে থাকি। ভারতবর্ষের কেন্দ্রীয় পূর্ণমন্ত্রী ছিলেন কেপি সিংদেও। এই কেপি সিংদেওর নিমন্ত্রণে উড়িষ্যার লোক, আশ্রম থেকে একবার ওর আমন্ত্রণে আমরা ঢেঙ্কানাল গিয়েছিলাম, উড়িষ্যার জঙ্গলে। ওখানকার যে রেঞ্জার ছিলেন তিনি সব ঘুরে ঘুরে দেখালেন একটা সুন্দর একটা নদী নেমে গেছে। নদীটা খুব আহামরি নয়। রেঞ্জার বললেন যে এই নদীতে জঙ্গলে যত জানোয়ার থাকে ওরা একটা নির্দিষ্ট সময় আছে প্রত্যেকের, সেই সময় প্রত্যেকেই একই নদী থেকে জল খেয়ে যায়। জানেন তো, প্রত্যেকের মধ্যে খাদ্য সম্পর্ক। এ ওকে সামনে পেলে ও ওকে সামনে পেলে সঙ্গে সঙ্গে খেয়ে নেবে, কিন্তু ওদের দেখা হয় কম, ওরা এখানেই জল খায় বলে খুব জোরে হেসে উঠলেন। আমাদের পাশে এক ভদ্রলোক ছিলেন, তিনিও খুব জোরে হাসলেন। আর যে পূর্ণমন্ত্রী তিনি খুব গম্ভীর হয়ে সবুজ গাছের দিকে তাকিয়ে থাকলেন। আমি পরে জেনেছিলাম এই যে খুব জোরে ডান দিকের লোকটি হাসলো আর পূর্ণমন্ত্রী যে গম্ভীর হয়ে গেল, এই হাসা লোকটি ওই মন্ত্রীর চরম বিরোধী দলের চরম সমালোচক, চরম নিন্দুক। আর সেই জন্য জোরে হেসে উঠল এই কথায়, আর মন্ত্রী খুব গম্ভীর হয়ে তাকিয়ে থাকলো। আমার অনেক পরে মনে হয়েছিল আমার ক্ষেত্রেও তাই সত্যি। তাকে দেখুন যে ড্রিঙ্ক করছে তার লিভার কিন্তু ড্যামেজ হচ্ছে। যে চেইন স্মোক করছে তার লাং কিন্তু ড্যামেজ হচ্ছে। কিন্তু লিভার এবং লাং এবং প্যানক্রিয়াস কিন্তু এক মুহূর্তের জন্য বলছে না তোমাকে ছেড়ে চলে গেলাম, তোমাকে আর সহযোগিতা করবো না, একবারের জন্য বলছে না। ওরা কোঅপারেট করছে। যখনই ড্রিঙ্ক করা বন্ধ করে দিল সঙ্গে সঙ্গে স্টমাক লিভার ঠিক হয়ে গেল। যখনই ধূমপান বন্ধ করে দিল তখনই সিওপিডি থেকে সরে গেলাম, লাং ক্যান্সার কার্সিনোমা থেকে সরে গেলাম, তখন আস্তে আস্তে লাং হার্ট সব ঠিক হয়ে গেল। এতটা সহযোগিতা, এতটা সহানুভূতি, এতটা সানুকম্পিতা এই আমার শরীরের ভেতরে আছে। এই আমিটা যখন আপনার দিকে তাকাবো তখন আপনি আমাকে ঈর্ষা করবেন, হিংসা করবেন, বিদ্বেষ করবেন, নিন্দে করবেন, সমালোচনা করবেন। এই যে দুটো একটা ভেতরের আমি, তাকিয়ে দেখুন আমার যন্ত্রপাতি সব আমাকে সাহায্য করছে, আর আমি চাই বাইরে আপনার প্রতি বিরক্ত হচ্ছি, বিক্ষুব্ধ হচ্ছি, ক্রিটিসাইজ করছি। আপনি আমাকে ল্যাং মারছেন, জব্দ করছেন, আঘাত করছেন, ক্ষত বিক্ষত করছেন। এই ডুয়েল পার্সোনালিটি আমি কি বুঝতে পারি না? পারি। আমি কি জানতে পারি না? পারি। আমি কি ধরতে পারি না? পারি। অতিক্রম করতে পারি না কেন? আমার দুর্বলতা, আমার ভেতরের প্যাশনেট ক্রেভিংস। সজল বলছিল
জব ধ্যানের কথা। দেখুন, আমি যদি এরকম করে হাত বাড়াই, যত কোনো মানুষ আমার কথা শুনছেন, আমি কাউকে স্পর্শ করতে পারবো না। আপনারাও যদি ওখান থেকে আমার দিকে হাত বাড়ান, আপনাদের কোনো হাত আমার ত্বককে স্পর্শ করতে পারবে না। মাঝখানে কি আছে? শূন্য, ইথার। কিন্তু ওখান থেকে একদম পেছনে, ওখান থেকে যদি আমাকে কেউ একটা গালাগাল করেন, অশ্লীল গালাগাল করেন, আমি যদি একটা অশ্লীল গালাগাল করি কাউকে, সেটাই শূন্যকে, ইথারকে আশ্রয় করে কানের মধ্যে ঢুকে যাবে তো? কানের মধ্যে ঢুকে গিয়ে আমার ব্রেনের মধ্যে পৌঁছে যাবে তো? গিয়ে আমাকে ভেতর থেকে বলবে, শ্রীমন্ত আপনাকে গালাগাল করেছে, ওই অনিল সাধুকা, অশোক সাধুকা, সোমনাথ সাধুকা আপনাকে গালাগাল করেছে। এই যখনই আমি বুঝতে পারবো যে আমাকে গালাগাল করেছে, তখন আমার ফিজিক্যাল ফেনোমেনা বদলে যাবে, আমার বডি ল্যাঙ্গুয়েজ বদলে যাবে তো? ভুল বলছি না তো? তখন আমি আস্তেন গুটিয়ে কি বললেন এগিয়ে যাব, আমার ভেতরে রিয়াকশান হবে। একটা অত্যন্ত নিকৃষ্ট নিচুর শব্দ, একটা অত্যন্ত নিকৃষ্ট ইতর শব্দ যদি আমার ভেতরের ইনফ্রাস্ট্রাকচার, সেলুলার স্ট্রাকচার, টোটাল হিউম্যান স্ট্রাকচারকে এতখানি পরিবর্তন করে, এতখানি অ্যাক্টিভেট করতে পারে, হি হু কামস দ্য অ্যাবভ অফ রিজিয়ন অফ কমপ্লেক্সেস, যিনি প্রবৃত্তির ঊর্ধ্বমার্গ থেকে নেমে এসে আমাকে একটা শব্দ দান করলেন, সেই শব্দ আমাকে কেন পরিবর্তন করতে পারবে না? একটা গালাগালের শব্দ, একটা ইতর শব্দ যদি আমার পরিবর্তন করতে পারে, তাহলে বীজ মন্ত্র কেন আমার পরিবর্তন করতে পারবে না? তা যদি না পারে, তাহলে তার কারণকে খোঁজার জন্যই আজকের উৎসব মানে তাই যা শ্রেয়কে সৃজন করে, উৎসব মানে তাই যা গণসংহতি সমাবেশকে সৃষ্টি করে, উৎসব মানে তাই যা আমাদের অভ্যস্ত সংস্কারের বিরুদ্ধে ইষ্ট সংস্কারকে আত্মীকৃত করতে উদ্বুদ্ধ, অনুপ্রাণিত, উদ্বেলিত, আন্দোলিত করে তোলে। তাই আমরা এই ভাণ্ডারদহে এসেছি। এখানে ভাণ্ডার আছে, ইষ্ট ভাণ্ডার। এই মন্দির খুব গুরুত্বপূর্ণ বিষয় নয়, এই মন্দির খুব গুরুত্বপূর্ণ বিষয় নয়। আজকে এখানে যে কয়েকজন গুরু ভাই দীক্ষিত আছেন, আমি অনুরোধ করে যাচ্ছি, এখানে যে কয়েকজন গুরু ভাই দীক্ষিত আছেন, তারা নিজেরা 5টা করে পরিবারের দায়িত্ব নেবেন। ওভার টেলিফোন প্রত্যেক দিন জিজ্ঞেস করবেন, কেমন আছেন। এরকম 100টা পরিবার যদি থাকি, 100টা পরিবার 5 জন করে দায়িত্ব নিয়ে প্রত্যেক রাত্রে যদি খবর নেই, যিনি এই অঞ্চলটিকে পরিচালনা করছেন, দিনের শেষে তাকে জানিয়ে দিলাম সব খবর ওকে, প্রত্যেকে ভালো আছে। হঠাৎ কখনো কোনো সময় মিডনাইটে যদি কেউ অসুস্থ হয়ে পড়ে, পর সমস্ত লোক, ওই 100টা পরিবার খবর পেয়ে গেলাম, পায়ে হেঁটে, সাইকেলে, মোটর বাইকে। তার বাড়িতে যদি 100 জন লোক যদি কি আমরা হাজির হই, তখন লোকাল পার্টি, লোকাল ইনহ্যাবিটেন্ট, অদীক্ষিত পরিবার, পরিবেশ, প্রতিবেশী, তারা তাকিয়ে দেখবে এই লোকটার পেছনে এত লোক। তখন যদি বলা যায় আপনি 8 ঘন্টা নাম করবেন না, শ্রী ঠাকুর আপনার সাথে এতগুলো মানুষের ভেতর দিয়ে রাসলীলা করে আপনার পাশে, আপনার চৌকাঠে দাঁড়িয়েছে, আপনি শ্রী ঠাকুরের জন্য 8 ঘন্টা নাম জপ করবেন না? হুইপ করে, শাসন করে, সংগঠন দিয়ে, অর্গানাইজেশন দিয়ে, ইনস্টিটিউশন দিয়ে কিছু হয়েছে আমার জানা নেই। দ্যার ইজ নো শর্টকাট মেথড অ্যাট ওয়ে। আমার জানা নেই যে কোনো শর্টকাট মেথড আছে। আমার জানা আছে এইটুকু, ঠাকুর এরকম করেছিলেন। আর ঠাকুর এরকম করেছিলেন যে মায়েরা কথা শুনছেন, আমার আগামীকাল সকালবেলা ঘুম থেকে উঠে আপনার ছেলে পুলে, বৌমা, নাতিপুতিকে নিয়ে আপনার যে স্বামী, হেড অফ দ্য ফ্যামিলি, তাকে দাঁড় করিয়ে বলুন, একে একটা প্রণাম কর। প্রণাম? হ্যাঁ। আগে তো কোনোদিন বলনি, জানিনি, শুনিনি, শেখাইনি, হাত ধরে কেউ আমাদের পথে নামায়নি, তাই বলিনি, এখন প্রণাম করো। এই ভদ্রলোক যদি আমাকে স্বীকার না করতো স্ত্রী বলে, এই ভদ্রলোক যদি আমাকে গ্রহণ না করতো কুলবধূ বলে, এই ভদ্রলোক যদি ওর জীবন থেকে তোমাকে আমার জঠরে না পাঠাতো, তোমাকে কোথায় পেতাম? প্রণাম করো। একটা বেটার লেট দ্যান নেভার। সঙ্গে সঙ্গে আমি হেড অফ দি ফ্যামিলি হিসেবে বলবো, আরে এই ভদ্রমহিলা তোমার মা, একে একটা প্রণাম করো। এ তোমার প্রথম বাড়ি, সৃষ্টির, বিশ্বের প্রথম বাড়ি। এই ভদ্রমহিলা, এই মা যদি তাঁর জঠরে তোমাকে স্থান না দিত, আশ্রয় না দিত, তুমি জন্মতে কেমন করে? 2 পায়ের উপর সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে কেমন করে? একে একটা প্রণাম করো।
এইভাবে আমাদের পরিবারে আগামীকাল সকাল থেকে এই কাজটা আমরা করতে পারি, এই কাজটা আমরা করতে পারি। জয়সলমীর গেলে পরে রেপ্লিকা নিয়ে আসি, পাথরের টুকরো নিয়ে আসি। আগ্রা গেলে পরে তাজমহলের রেপ্লিকা নিয়ে আসি। ভান্ডারদহ থেকে, এই বিরাট ভান্ডার থেকে আগামীকাল বাড়িতে কি নিয়ে যাব? এটা নিয়ে যাব। আমি বলছি কোনো ক্ষতি হবে না, কোনো অপকার হবে না। সন্ধে যখন হয়ে যাবে, আমরা 5:30টায় প্রেয়ার করব। যখন সন্ধে হয়ে যাবে, বাড়ির মায়েরা ওই সিরিয়াল যা হচ্ছে হোক, কিছুক্ষণ ধুলোকণা গাঁটছড়া বন্ধ রাখুন, কিছুক্ষণ গাঁটছড়া ধুলোকণা বন্ধ রেখে কিছুক্ষণ সোজা হয়ে এরকম সাদা একটা চাদর দিয়ে বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে কাঠের খাটের ওপরে একটা বসুন, বীজ মন্ত্র মোবাইলে অ্যালার্ম দিয়ে 10 মিনিট করে জপ করুন। আজকে আমি বলে যাচ্ছি 18ই ডিসেম্বর, 3 মাস করার পর আমাকে টেলিফোনে জিজ্ঞেস করবেন মানুষের দুর্ব্যবহার, মানুষের খারাপ ভাষা, মানুষের খারাপ আচরণ, মানুষকে অসহ্য মনে হওয়া, বিরক্ত হওয়া, আজকে যতটা ফিল করছেন আগামী 3 মাস এটা করার পর দেখবেন অনেকখানি ক্যাভিটি বেড়ে গেছে, অনেকখানি গ্রহণ করতে পারছেন। ঠাকুর মিথ্যে কথা বলেননি। ধ্যানে মানুষকে করে স্থির এবং গ্রহণক্ষম, আর নামে মানুষকে করে তীক্ষ্ণ। তাই অবজারভেশন অ্যান্ড ফার্দারেন্স, এই দুটোই আমরা অর্জন করতে চেষ্টা করতে পারি। আমার এই সামান্য কথা আপনাদের কাছে নিবেদন করলাম। 5:30 বাজে, আর একটা কথা না বলে পাচ্ছি না। এই কথাটা সব জায়গায় বলি। আমি এটা শিখেছি কোত্থেকে? আমার বাবার কাছ থেকে। আমার বাবার সাথে আমার মায়ের উঁচু গলায় কখনো কথা আমি শুনিনি, কখনো শুনিনি, কোনো সময় শুনিনি। আমি যে আপনাদের কাছে দাঁড়িয়ে আছি, আমি খুব ভালো জানি। আমি আর শীর্ষেন্দু মুখার্জি একবার দুর্গাপুর রবীন্দ্র ভবন থেকে ফিরছি। আমার মা তখন খুব অসুস্থ, ভীষণ অসুস্থ, খুব অসুস্থ। মাকে হাই সেডেটিভ দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। আমি পা টিপে টিপে ঘরে ঢুকেছি যাতে মা টের না পায়। আমার ডাইনিং টেবিলের ওপরে দুধ রুটি খাই মাখা আছে, চাপা দেওয়া আছে। আমি খুঁজছি কোথায় আছে। হঠাৎ করে দেখি ডান দিকে মশারির ভেতর থেকে মা বলছে, ওই সামনের বাটিটা তোর। আমি তাকিয়ে ফিরে বললাম, মা তুমি ঘুমাওনি? মা একটা ছোট্ট শব্দ করে বলল, তুই যে আসিস নি। আমি খুব ভালো করে জানি, সত্যি বলছি, খুব ভালো করে জানি এই পৃথিবীতে আমি যতদিন দাঁড়িয়ে থাকবো এই শব্দটা আমার কানে আর কখনো আসবে না। মা যে কি জিনিস, সেই মাকে শ্রদ্ধা করা, ভক্তি করা, পুজো করা, সম্মান করা আগামীকাল সকাল থেকেই পরিবারে প্রবর্তন করতে হবে। আমি খুব ভালো করে জানি। সেই মা আমার বাবার কাছে এসে বসেছেন, বসে বাবা তখন বসে আছেন। মা বোধহয় উনুনে একটা কিছু চাপিয়ে গেছেন, আর মার নাকে যে পোড়া পোড়া গন্ধ এসছে। মা উঠে যেতে গিয়ে একটা কাপের ওপর, ডিশের ওপরে কাপ ছিল, মার পায়ে লেগে কাপটা পড়ে কাপের হ্যান্ডেলটা ভেঙে গেছে। আমার বাবা একটু উঁচু হয়ে এরকম করে দেখিয়ে বললেন, একেবারে কপালের ওপরে চোখ, হাউসে চলন, হর্ষের দিক হয়ে জ্ঞান নেই, এরকম করে বাবা একটু চিৎকার করলেন। মা চুপ করে চলে গেলেন। আমাদের পাশের ঘরের ল্যান্ড ফোনটা বেজে উঠেছে। বাবার ধরার জন্য যেতে গিয়ে দরজার পাল্লা বাবার বুকে লেগে দাম করে শব্দ হয়েছে। কথা বলে ক্রেডেলে নামিয়ে দিয়ে বাবা এসে চৌকিতে শুয়েছে। মা এরকম করে পেছনে হাত দিয়ে বলছে, আমার না হয় কপালের ওপরে চোখ, আমার না হয় হাঁটা চলা ঠিক নেই, হর্ষের দিক হয়ে জ্ঞান নেই। তুমি তো ঠাকুরের ঋত্বিক, তোমার তো চোখের জায়গায় চোখ, হাঁটা চলা ঠিক। আমি তো একটা কাপের হ্যান্ডেল ভেঙেছি, 2-5 টাকা দিলে এখনই কেনা যাবে। যদি বুকের পাঁজরের একখানা হাড় ভেঙেছে তো কী হতো? বাবা উঠে বসে বলছে, তোমার হাত পেছনে কেন? মা যে হাত এরম করেছে দেখে মার হাতে খুন্তি। বাবা তখন বলছে, শালা মানুষে ধ্যান করে না কয় কেটা, হ্যাঁ ধ্যান করে না কয় কেটা। আমি যে তোমার তখন একটু বকলাম, তুমি এখান থেকে ওইটা মাথার মধ্যে মজুত করে নিয়ে খুন্তি নাড়তি চার, মনে মনে আমার পিন্টি চটকাচ্ছ। শালা একটা সুযোগ পাই দেব মুখে ঝামা ঘষে। আরে ওই খাবার খাবে কেটে? আমরাই তো খাবো। তোমার পেটে ধরা ছাওয়াল পাওয়ালি তো খাবে। রান্নার ভেতর থেকে এই বিদ্বেষ যদি তুমি ভেতরে ভেতরে বহন করো, পোষণ করো, প্রবর্তন করো, ছাওয়াল পাওয়ালের শরীর, স্বাস্থ্য, আয়ু ভালো হবে না নে। আরে আমার তো ঝামা ঘষা মুখ, অশুদ্ধ জীবন, তাই তো পরম পিতা ধরায় দিছি। যেখানে তোমার ফাঁক সেটা আমি ভরায় দেব, যেখানে আমার ত্রুটি সেটা তুমি ধরায় দেবে। এই তো স্বামী স্ত্রীর জীবন।